বিরিয়ানি নানান জন নানান অ্যাঙ্গেলে আলাপ করছেন। আমি তো শ্রোতা হিসেবে মনে হয়েছিল যে ভালো ছিলাম আর শুনতেছিলাম নানান রকম আলোচনা। শুরু করি ওই ভাইয়ের কাছ থেকে। ভাই আমার সম্পর্কে মানে বলার আগে উপস্থিত আছেন আজাদ সাহেব। এই যে সাহেব শব্দটা মানে রাজনীতি কিন্তু এই জায়গা মানে আমাদের যখন ব্রিটিশ আমল, আরে ভাই এই সময় ফোন না, আমি একটু আলোচনায় আছি, সাইলেন্ট করে যাই হোক। তো ইংরেজদেরকে সাহেব বলা হয়েছে এবং আমাদের এই দেশীয় যারা ইংরেজদের দালালি কইরা একটু মানে শুট করতে পারতো, ইংরেজি কিছু শিখছে, তাদেরকেও এই দেশীয় সাহেব সুবা বলা হয়তো। সাহেব শব্দটা স্বয়ং একটা পলিটিক্যাল শব্দ। সাহেব মানে সব মানুষের কাছ থেকে তাকে আলাদা করে মানে সেই ইংরেজদের সমকক্ষ বা কাছাকাছি যাওয়ার যোগ্যতা সম্পূর্ণ ধরা হয়েছে। এখনো আমরা মানে কাউকে একটু বড় করার জন্য সাহেব, অনেকে নিজের পরিচয়টা দেয়, আমি বললেন যে অমুক সাহেবের, নিজের নামটাই বলতেছে, আমি কুদ্দুস সাহেবের মানে সে নিজের সাহেব হিসাবে রিপ্রেজেন্ট করতেছে। এই যে রিপ্রেজেন্ট করা ভাষার মূল কাজ। এখন চিনি ছাড়া তিনটা, এই যে আমরা মানুষ, আমরা যে মানুষের আগে তো আমরা জীব। পৃথিবীতে তো লাখ লাখ জীব আছে, লাখ লাখ প্রজাতির জাতির জীব আছে। অন্যান্য জীবের সাথে মানুষের পার্থক্যটাই হলো এই ভাষাগত জায়গাটা। মানুষের ভাষা অনেক সমৃদ্ধ এবং এই মানুষের ভাষার সংকেত লিপিবদ্ধ আছে, মানে কোনো বাহক ছাড়াই ভাষা অন্য জায়গায় পৌঁছায় দেওয়া সম্ভব। একটা হাতি যদি আফ্রিকার হাতি বাংলাদেশের হাতিকে ডাকতে হয়, তাহলে বাংলাদেশে আইসে ডাকতে হবে। কিন্তু মানুষ তার ভাষাগত উৎকর্ষতা বা ক্ষমতা এত বেশি বাড়াইছে যে সে মঙ্গল গ্রহেও শব্দ পৌঁছাই দিতে পারে, তার কথা পৌঁছাই দিতে পারে, বা ওখান থেকেও শব্দগুলো, এটা লাইটটা অফ করে দেবে, চোখে লাগে, ওখান থেকেও শব্দগুলো বাংলাদেশে চলে আসে। এটা প্রত্যন্ত গ্রাম থেকেও দেখা। ভাষাটা গুরুত্বপূর্ণ। এখন এই ভাষা জিনিসটা তো এককভাবে তৈরি হওয়ার জিনিস না। ভাষা তৈরি হয় হাজার হাজার, অনেক ক্ষেত্রে লাখ লাখ বছরে একটা জনগোষ্ঠী কাছাকাছি বসবাস করতে করতে এদের যোগাযোগের জন্য বিভিন্ন শব্দ বাক্য তারা তৈরি করে নেয়। তারপরে সেই শব্দগুলো ধরেন অন্যান্য ভাষার থেকেও কিছু শব্দ জায়গা দখল করে আস্তে আস্তে অন্যান্য জায়গা দখলের বিষয়। আপনি যদি কথা বলেন তাহলে আমি খেয়ে হারাই, পরে প্রশ্ন করে। তো অন্য ভাষার থেকেও সেই ভাষা কিছু শব্দ নিজের করে নেয়। এইভাবে ভাষাটা একটা চলমান শক্তিশালী একটা মাধ্যম। ভাষা কিন্তু ফিক্সড না যে মানে এইটুকু বাংলা ভাষা, এর বাইরে কিছু নেওয়া যাবে না, এইটুকু ইংরেজি, এর বাইরে কিছু নেওয়া যাবে না। এখনকার দুনিয়াতে মৌলিক কোনো ভাষা নাই। সবচেয়ে শক্তিশালী ভাষা ইংরেজি, কারণ হচ্ছে ইংরেজি সারা দুনিয়ার থেকে, সব ভাষার থেকে শব্দ নিচ্ছে। শব্দ নিয়ে তার শব্দ ভাণ্ডারে এত পরিপূর্ণ করছে যে কোনো কিছু সে প্রকাশ করতে পারে, তার সে প্রকাশ করার ক্ষমতাটা বাড়ায় গেছে। তো ইংরেজি ভাষা ওই বেসিক ভাষা। যাই হোক, তো এই যে হাজার হাজার বছর ধরে একটা জনগোষ্ঠী এক জায়গায় থাকতে থাকতে তাদের যোগাযোগের জন্য একটা ভাষা তৈরি করে নেয়। তো এইভাবে পৃথিবীতে মানে লক্ষাধিক ভাষা তৈরি হয়েছে, বা তার চেয়েও বেশি। 200-300 বছরে যে হিসাব পাই তাতেও মানে প্রায় লক্ষাধিক ভাষা হয়ে যায়। এখনো কয়েক হাজার ভাষা পৃথিবীতে আছে, আর কয়েক হাজার ভাষা এই রাজনীতি পৃথিবীর থেকে এই ভাষাগুলোকে উধাও করে দিচ্ছে। যেমন খুব বড় মাপের যদি আমরা বলি, মানে সেই লাতিন আমেরিকায়
অনেক সমৃদ্ধ কিছু বসতি ছিল, যেগুলো অনেকে সভ্যতা বলে। আস্তক, ইনকা, মায়ান, এই সভ্যতাগুলো ছিল। এদেরকে ইউরোপিয়ানরা যে কচুকাটা করছে, মানে যখন ওরা ওই অঞ্চলগুলো আবিষ্কার করলো, পর্তুগালের লোকজন, পরে স্পেনের লোকজন, ফ্রান্সের লোকজন, ইংল্যান্ডের লোকজন, এদেরকে কচুকাটা করছে। কচুকাটা করে মানে বিশেষ করে মায়ানরা খুব মানে চিন্তার দিক দিয়ে অনেক জায়গায় খুব উৎকর্ষ তার সাধন করছে। তাদেরকে মেরে কেটে একদম শেষ করে দেয়। শেষ করে দেওয়ার পরে তাদের কিছু বইপত্র এবং ওই ভাষা জানা দুই একজনকে তারা জাহাজে করে ইউরোপে নিয়ে আসছে, তাদের ভাষাটা যাতে বুঝতে পারে এদের মাধ্যমে। তো তারা এনে যখন মানে পর্তুগালের রানীর সামনে, তাদের পণ্ডিতদের সামনে তাদের বইগুলো তুলে ধরলো এবং ওই বন্দিকে বললো বইগুলো পড়ো, বোঝা। তো সেইগুলো পড়ে যখন বোঝাইল না, এগুলো যে অসাধারণ কিছু জিনিস আছে, বিশেষ করে তাদের যে ক্যালেন্ডার, ওই ভবিষ্যৎবাণী নির্ভর ক্যালেন্ডার। বলা হয় যে মায়ান সভ্যতার কোনো ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয় না। তাদের একটা ভবিষ্যৎবাণী বলতে এরকম ছিল যে 2014 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যাই হোক, তাদেরকে কচুকাটা করা, ইনকা সভ্যতার ম্যাক্সিমাম মানুষকে মেরে ফেলে। তো এইভাবে আফ্রিকায় অসংখ্য মানে নৃগোষ্ঠীকে প্রায় শেষ করে দেওয়া হয়েছে, কিংবা অল্প কিছু মানুষকে জীবিত রাখা হয়েছে। জীবিত রেখে তাদেরকে বাধ্য করা হয়েছে ইউরোপিয়ান ভাষা শিখতে। ওখানে তো কয়েকটা কলোনি ছিল, মানে সাম্রাজ্যবাদীরা ভাগ করে নিয়েছিল। ফ্রান্স কিছু অংশ, কিছু অংশ হচ্ছে ব্রিটেন, কিছু অংশ হচ্ছে স্পেন, হ্যাঁ, এরা ভাগ করে নিয়েছে। তাদের ভাগে, ইংরেজদের ভাগে পড়ছিলাম আমরা এই বাংলা সহ এই ভারতীয় উপমহাদেশে। এটা আবার একটা বৈবাহিক সূত্রে পর্তুগালের কাছ থেকে ইংরেজরা নিয়ে নিছে পণ হিসাবে। তো যাই হোক, ইংরেজরা যখন আসলো এই দেশে, এসে নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার পরে, রক্ষা করার পরে আস্তে আস্তে যখন তারা মানে পুরো মানে রাষ্ট্র কাঠামোর উপর নিয়ন্ত্রণ আরোপ করলো, এরপরে কিন্তু 100 বছর এইখানে তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠান করে তোলে। এবং আমাদের মনে রাখতে হবে যে ইংরেজরা যখন আসছে, তখন আসার পরে তারা যে সার্ভে করছে বিভিন্ন তাদের দেশের পণ্ডিতদের নিয়ে, সেই সার্ভে রিপোর্টগুলো কিন্তু এখনো জীবন্ত আছে আর কি। সেটা ইংল্যান্ডেও আছে এবং এগুলো বঙ্গানুবাদ হয়ে আসছে। সেইখানে যদি দেখেন, তারা নিজেরা বলতেছে যে 1757 সালে ওই সময়ের পৃথিবীর কথা যদি বলেন, তাহলে পৃথিবীতে 5টা মানে অর্থনৈতিকভাবে খুব সমৃদ্ধ অঞ্চলের মধ্যে একটা হচ্ছে বাংলা। পৃথিবীর সেই সময় সবচেয়ে বড় ধনী হচ্ছে জগৎ শেঠ। জগৎ শেঠ একটা ব্যাংকিং ব্যবস্থা চালানো করত, দিল্লির বাচ্চাদেরকে সে লোন দিত, লোনের সিস্টেমটা তারা জারি করছে। এবং মানে বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তারা ঘুরে দেখছে, কোনো ভিক্ষুক নাই, একটা অশিক্ষিত লোক নাই। এবং ইংরেজরা আসার আগে যে পর্তুগিজরা আসছে, পর্তুগিজদের যে বইগুলো লেখা ওই সময় তারা যারা আসছেন, সেইখানে দেখা যায় যে পর্তুগিজদের সাথে আমাদের দেশের লোকজন ব্যবসা বাণিজ্য করতেছে, চিটাগাঙে, বরিশালে, বিভিন্ন জায়গায়। তারা পর্তুগিজ ভাষা জানে, ইউরোপের বেশ কিছু ভাষা জানে, আরবি ভাষা জানে, ফার্সি ভাষা জানে। মানে একটা শিক্ষিত অঞ্চল। এই অঞ্চলে কোনো অশিক্ষিত লোক নাই, এই অঞ্চলে কোনো মানে ভিক্ষুক নাই, অভাব নাই। শুধু মাঝে মধ্যে এই মানে বর্গিরা এসে হামলা টামলা করতো, এইগুলো ঝামেলা আছে। এর বাইরে এই দেশের মানুষ হচ্ছে সুখী, এমন সুখী যে তার অনেকের জন্মে মানে যে গ্রামে, সেই গ্রামের বাইরে সারা জীবন তার যাওয়ার প্রয়োজন পড়ে। মানুষ কিন্তু বাধ্য হয়ে অন্য জায়গায়, কথাটা মনে রাখবে, তো তাদের যাওয়ার প্রয়োজন পড়ে না। এই গ্রামেই সব কিছু আছে। এই গ্রামে কামার কুমার, তাঁতি, কাপড় বানানোর লোক, মানে লাঙ্গল বানানোর লোক, চিকিৎসার জন্য মানে হেকিম, কবিরাজ সবই আছে, শিক্ষা দীক্ষার জন্য টোল, যতগুলো গ্রাম তার চেয়ে প্রায় 3-4 গুণ শিক্ষা প্রতিষ্ঠান। মানে
1757 সালে এই আমাদের যে বাংলাদেশ অঞ্চল, এই বাংলাদেশ অঞ্চলে প্রায় 1,60,000-এর কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। হিন্দুদের জন্য মানে টোল আর মুসলমানদের জন্য মক্তব। আবার তাদের উচ্চশিক্ষার জন্য হিন্দুদের জন্য গুরুগৃহ আছিল, যেগুলো স্বয়ং বিশ্ববিদ্যালয় এক একটা, হ্যাঁ, এবং মুসলমানদের জন্য উচ্চতর মাদ্রাসা, সেগুলো আবার গুরুমুখী, গুরু কেন্দ্রিক, গুরুর বাড়িতেই হয়তো একটা আবাসিক ব্যবস্থা আছে, সেখানে থাকা খাওয়া, কিছু লোকজন সেখানে হাজার। তাহলে শতভাগ শিক্ষিত লোক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটা অঞ্চল ব্রিটিশরা দখল করল। ব্রিটিশরা কিন্তু মারাঠা আগে দখল করে নাই, যেখানে দখল করলে লাভ হইব ওইখানেই তো দখল করছে। এত হাজার হাজার মাইল ঘুরে সমুদ্র পথে এসে এই অঞ্চলটা দখল করছে, টার্গেট করছে। এটা কারণ হচ্ছে এই অঞ্চলটা সব দিক দিয়েই উন্নত এবং কি বলা যায়, সম্পদ বহুল, রিসোর্স আছে কিছু। তো আইসা তারা যে কাজটা করলো সেটা হচ্ছে যে এই অঞ্চল যে কারণে অর্থনৈতিকভাবে সেই কারণগুলো আগে তারা নষ্ট করার চেষ্টা করে। মুসলিম সেই সময়ের পৃথিবী বিখ্যাত কাপড়, এর ধারে কাছে এখন পর্যন্ত এর ধারে কাছে উন্নত মানের কাপড় তৈরি হয়নি। হ্যাঁ, বলা হয় ম্যাচের ভিতর দিয়ে মানে একটা শাড়ি ঢোকানো যায়, মানে ম্যাচের ভিতর দিয়ে ঢুকায় বের করা যায়, এটার ভিতরে ভাঁজ করে রাখা যায়, কিন্তু ব্যাপারটা এরকম, মানে এত মসৃণ সেই কাপড়টা, এত উন্নত। তাহলে ওই সময় কি প্রযুক্তি মানুষের কাছে ছিল যে এত উন্নত। এবং পরে আপনারা জানেন যে বলা হয় যে এই মুসলিম শিল্পীদের বৃদ্ধাঙ্গুল কেটে দেওয়া হয়েছে, এটা আসলে মিথ্যা কথা, এটা রূপক করতে বলা হয়। হ্যাঁ, সব কারিগরের হাতের আঙ্গুল কেটে দেওয়া তো সম্ভব না। মানে তাদের উপরে এত ট্যাক্স ধরছিল যে ওই কাপড় মানে বিক্রি করতে গেলে, যে ট্যাক্স ওই ট্যাক্স বিক্রি করতে গেলে মানে ক্রেতা পাওয়া যেত, আর ট্যাক্স ছাড়া বিক্রি করলে ওই যা উৎপাদন করো সেটা দিয়েও পুষত না। ফলে অটোমেটিক ওটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমাদের যে লোকশিল্প, কারুশিল্প, ঘরে ঘরে যে শিল্প ছিল, ছোট ছোট শিল্প ছিল, সেইগুলোকে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করে নীল চাষ শুরু করছে, মানে তাদের জন্য অর্থনৈতিকভাবে বেনিফিটেড যে চাষগুলো সেইগুলো শুরু করছে। আমাদের ভাষা কেটে দেওয়া হয়েছে। তখন ধরেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ নির্বিশেষে রাজভাষা হিসাবে ফার্সি ভাষাটা মানুষ শিখত, পারস্যের যে ভাষাটা সেটা শিখত, সেটা রাজভাষা ছিল। তখন এদেরকে মুন্সি বলা হতো, হিন্দুদেরকেও কিন্তু মুন্সি বলা হতো। এবং আপনি দেখবেন যে রাজা রামমোহন রায় সে প্রথম বইগুলো লেখছে যে প্রথম জীবনে ফার্সি ভাষা, তখন ফার্সির এত দাপট ছিল। ইংরেজরা এসে সেই ভাষাগুলোর অফিসিয়াল ব্যবহার নিষিদ্ধ করে। তারা বললো যে ইংরেজিটা হচ্ছে সরকারি ভাষা, রাষ্ট্রীয় ভাষা, এটাতে তোমরা মানে লিখতে হবে, নথিপত্র, আচার বিচার সব কিছু হবে এটার মাধ্যমে, চাকরি বাকরি পাইবা এই ইংরেজি ভাষা শিখে। তাইলে এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত ছিল তারা সবাই রাতারাতি এই ব্রিটিশদের এই সিদ্ধান্তের কারণে অশিক্ষিত হয়ে গেল না? ব্যাপারটা কি লক্ষ্য করছে? আজকে যদি এখানে বলা হয় যে আপনারা যারা বাংলা এবং ইংরেজিতে লেখাপড়া করছেন, হ্যাঁ, তাদের কোনো চাকরি থাকবে না, আপনারা যদি উর্দু ভাষায় বা হিন্দি ভাষা পারেন তাহলে আপনাকে চাকরি দেওয়া হবে। তাইলে এখানে যারা আছি মোটামুটি সবাই অশিক্ষিতের কাতারে চলে গেলাম, আমরা মানে যোগ্যতা হারাইলাম। কথাটা কি লক্ষ্য করছে? তো এইভাবে ধরেন আমাদের যে দেশীয় যে ভাষা সেইটা মানে প্রাপ্ত হয়ে বাতিল হয়ে, তারপরে মানে হিন্দুরা বিশেষত উদ্যোগী হয়ে তারা ইংরেজি মাধ্যমে প্রতিষ্ঠান করছে, বইরা নিজেরা কিছু কিছু ইংরেজি শিখে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে তারা আগায় গেছে। আর মুসলমানরা হচ্ছে যে যেহেতু এটা মানে দখলদার ইংরেজদের ভাষা, এই ভাষা শেখা হচ্ছে নাজায়েজ, হারাম, ফতোয়া দিয়ে তারা এই ভাষার থেকে দূরে রয়েছে। তারা 100 বছর পরবর্তী সময় মুসলমানরা এটা শিখছে। শিখার পরে এদের দেয়া এই যে যারা বিশেষ করে প্রথম যুগে হিন্দু যে যারা ইয়েটা ইংরেজি ভাষাটা শিখছে, সেই
ইংরেজি ভাষা শিক্ষিতদের দিয়ে বাংলা ভাষা তৈরি করা শুরু করলো তারা। দেখি ভাষা রাজনীতিটা মানে ওই জায়গায়, মানে ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা ফোর্ট উইলিয়াম কলেজটাকে এমনভাবে সাজানো হলো, দায়িত্ব দেওয়া হলো যে তোমরা বাংলা ভাষাটাকে নির্মাণ করো, এটার ভিত্তি হবে সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষার ফরম্যাটে এটা তোমরা সাজাও, ইংরেজি ভাষার ব্যাকরণের ফরম্যাটে এটাকে তোমরা সাজাও। আপনি দেখবেন যে বাংলা ভাষার ব্যাকরণ যে তৈরি হয়েছে, প্রথম ব্যাকরণটা লেখছে হচ্ছে ইউরোপিয়ান, পর্তুগিজের ম্যানুয়েল দা সুসা, জানেন পর্তুগিজের। পরে ব্যাকরণ গুলো লেখছে যারা এবং ভাষা নিয়ে যারা কাজ করছে, এদের নামের পিছনে কিন্তু রাজা উপাধি আছে, মহামহোপাধ্যায় উপাধি আছে, আচার্য উপাধি আছে, এগুলো ইংরেজদের দেওয়া উপাধি। ঠান্ডা করে বসে এবং তারা জারি করা শুরু করলো যে শব্দটা হলো সর্প, এইটা অপভ্রংশ হয়ে আঞ্চলিকভাবে এটাকে সাপ বানাইছে। হ্যাঁ, তো আর মূর্খ মানুষ না বুঝতে এবারে কয় হাপ। আসলে ঘটনাটা হলো উল্টা, মানুষের মুখে এটা হাপ, যখন এটারে কিছু মানুষ যে অর্ধশিক্ষিত মানুষ বা কথিত শিক্ষিত মানুষ এটা কাগজে কলমে লিখতে গেছে, তখন হাপ উচ্চারণটা তার কাছে ভালো লাগে না। হ্যাঁ, তখন এটারে বানাইছে সাপ। চাক্ষুষ সাক্ষী আমি আমাদের এলাকায় ঝুলের এগোতো হৌরা, নতুন শিক্ষিত যারা 8, 9, 10 বা মেট্রিক টেট্রিক ফার্স্ট, এরা যে আত্মীয় স্বজন আইলে তখন হৌরা করলে খারাপ লাগে না, একটু সরুয়া দেয়, সরু মানে হৌরাটারে সরুয়া বানাইছে, সেই রকম হাফটারে সাপ বানাইছে। এখন ওই পণ্ডিতরা আবার ওই যে কি জানি বলে ফোর্ট উইলিয়ামের পণ্ডিতরা আবার এই সাপটারে সর্প বানাইছে, সর্প বানায় কইছে ইহা হইল সংস্কৃত, মানে সংস্কৃত মানে সংস্কারকৃত, ওইটা শুদ্ধ, মানুষ যেটা কইছে সেটা ভুল। তাহলে মানুষকে অশিক্ষিত বলা হচ্ছে, বুঝছেন? মানুষের মানে একজন মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা জাগে তো তার কথাবার্তা আচার আচরণের কারণে। মানে আপনি যে কথাবার্তা আচরণ সেটারে বলতেছি যে অসংস্কৃত, অভব্য, অশ্রাব্য, এটা হচ্ছে মানে খ্যাত, মানে আপনি সূক্ষ্ম জায়গায় আঘাত করতেছে। মানে আপনাকে আমি প্রথমেই অশিক্ষিত বলে দিলাম, এখন আপনি যে অভিযোগ জানাইতে আইছেন, এখন আপনি তো খেতের তো উঠে আইছেন, হাল চাষ করে আইছেন, আপনি তো কইবেন যে স্যার আমি তো খুব বিপদে পড়ছি, হ্যাঁ হ্যাঁ বাড়ি মারি আমার ঠেঙ্গা ভেঙে যাচ্ছে, এই বাড়ি কি এই তো তারে মানে বলো আঘাত করেছে, কোথায় আঘাত করেছে? পায়ে। এখন মূর্খ মানুষ তো আর এগুলো শুদ্ধ ভাষায় বলতে পারে না, ভাষাটাকে মানুষের জন্য জটিল করা হয়েছে। আসলে বাংলা ভাষা কি ছিল? এই যে মহামহোপাধ্যায়রা, আচার্যরা, এদের যে আগের জেনারেশন, সেই জেনারেশন যে ভাষায় সাহিত্য রচনা করছে বাংলা ভাষায় না কেন, মানে উচ্চ বর্ণের যে হিন্দুরা তারা বাংলা ভাষাকে জবনের ভাষা বলত, উচ্চ বর্ণের যে মুসলমানরা তারা বাংলা ভাষাকে কাফেরের ভাষা বলত, তারা সাহিত্য রচনা করতো আরবি। তাহলে বাংলা কার? বাংলা হইলো আমার লেংটি দেওয়া কৃষকের। আসলে কৃষক তখন লেংটি পরতো না, ভালো পোশাক। মানে আমার দেশের কৃষক, তাঁতি, কামার, মজুর, এই যে যারা ৯৯% মানুষ, এই ৯৯% মানুষ এই বাংলার চর্চা করত তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এবং তাদের সাহিত্য রচনার ক্ষেত্রে। এই বাংলাই তাদের উপযোগ্য ছিল। হ্যাঁ, তো এই বাংলা ভাষাটার আবার তারা যে রূপটা ব্যবহার করতো সেটা হচ্ছে কাব্য রূপ। কারণ আমাদের এই অঞ্চলের যে ট্র্যাডিশন, যে ঐতিহ্যগতভাবেই মানে এই দেশের মানুষ হচ্ছে ছন্দপ্রিয়, ফলে তারা যে কথাটা বলতো এটা মানে ছন্দে ছন্দে বলতো, এতে তারা নতুন একটা রস উৎপাদিত হইতো, কথাটা মনে থাকতো এবং কথাটা বহু মানুষের কাছে পৌঁছতো। এটাই ছিল এই দেশের মানে ভাষার একটা বড় লক্ষ্য। ফলে এই দেশের যে চিন্তা চেতনার যে বিকাশটা, এই বিকাশটা কিন্তু গদ্যে না পদ্যে,
গদ্যের বিকাশটা ঘটাইছে পরবর্তী সময় ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষিত লোকজন। আপনি দেখবেন যে বাংলা ভাষার প্রথম সব অক্ষরগুলো তারা মানে আধুনিক বলতেছে, তাদের ভাষায় আধুনিক। এবং গদ্য রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র রায় এদের হাত দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, আর সাহিত্যের গদ্য মানে উপন্যাসের বড় সাহিত্যের লম্বা সাহিত্যের গদ্যটা বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ এদের হাত দিয়ে হয়েছে। এবং আধুনিক তাদের ভাষায় আধুনিক, আমি কিন্তু এগুলোকে আধুনিক বলিনি, কখনোই বলি। প্রচলিত ভাষায় আধুনিক কবিতা মাইকেল মধুসূদন লিখছে। এরা আবার ফোর্ট উইলিয়াম কলেজের যে ধারা, হ্যাঁ, যে আরোপিত নির্মিত ভাষা, সেই ভাষায়। এবং আপনি দেখবেন যে এই ভাষায় যে এতদিন সাহিত্য চর্চা হয়েছে, আমরা যাদেরকে ম্যাঙ্গো পিপুল বলে ঠাট্টা করি, আমজনতা, সেই আমজনতাকে কিন্তু এই ভাষা সাহিত্য খুব একটা টাচ করে। তারা বাউলা গান গেছে, তারা ডগযাত্রা করছে, তাদের যে নিজস্ব সাহিত্য সেটার চর্চা করছে। আর এই রাষ্ট্র, এই কথিত আধুনিক শিক্ষিতরা, যাদের চোখ তৈরি করে দিয়েছে ইউরোপিয়ান, যারা ইউরোপের এনলাইটেনমেন্টকে আলোকায়ন যে যুগটা, সেটাকে সেই এনলাইটেনমেন্টের ফসল এরা মানসিকতায় মানে ইউরোপের চোখে এই দেশের মানুষকে দেখছে। এখন পর্যন্ত আমাদের দেশের যে কথিত শিক্ষিত সমাজ, এদের চোখ হচ্ছে ইউরোপিয়ান চোখ। এটা বাংলাদেশের চোখ না, এটা ভারতীয় চোখ না। এই চোখটা তাদের ফরম্যাটে তৈরি। হ্যাঁ, দেখবেন যে ন্যায় অন্যায় ভালো মন্দ, হ্যাঁ, সবকিছু ওই যে ইউরোপিয়ান এনলাইটমেন্টের মানে যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে তারা দেখছে। আমাদের দেশের যে দৃষ্টিভঙ্গি, নিজস্ব দৃষ্টিভঙ্গি, যেটা আমাদের দেশের বেশিরভাগ মানুষ লালন পালন করে, সেইটাকে তারা মূর্খতা মনে করে। এবং তারা সগৌরবে বলে যে আমাদের এই উপমহাদেশে ফিলোসফির চর্চা নাই। পৃথিবীর যে কোনো অঞ্চলের চেয়ে আমাদের এই অঞ্চলে ফিলোসফির চর্চাটা সবচেয়ে বেশি। কিন্তু ইউরোপে যেমন গদ্যে সেটা প্রকাশ হয়েছে, হ্যাঁ, একটা মানে আধুনিক ফরম্যাটে। আমাদের দেশে ফিলোসফির চর্চাটা ওই ফরম্যাটে হয়নি। আমাদের দেশে ফিলোসফির চর্চাটা হয়েছে মূলত কবিতার মাধ্যমে, মূলত গানের মাধ্যমে। আমাদের দেশে যারা চিন্তাবিদ, যারা মানে সামাজিক চিন্তাগুলোকে বিকশিত করছে, দার্শনিক চিন্তাগুলোকে বিকশিত করছে, তারা হচ্ছে তাদের মতো করে পদ্যে কিংবা কাব্যে প্রকাশ করছে। তো এটাকে মানতে চান না। মানে এখনো পর্যন্ত বাংলা কিন্তু ব্রাত্য ভাষা। এখনো এই যে দ্বন্দ্বটা, এখনো যে ভাষার যে দ্বন্দ্বটা রয়েছে, সেই দ্বন্দ্বটা কিন্তু এই জায়গায় আছে যে আপনি প্রমিত ভাষা ব্যবহার করবেন নাকি মানুষের মুখের ভাষা ব্যবহার করবেন। এবং চলিত ভাষা, আপনি দেখেন চলিত ভাষাকে ধরা হয়েছে কলকাতার আশেপাশের যে আঞ্চলিক ভাষাটা, সেটাকে চলিত ভাষা, শুদ্ধ চলিত ভাষা, প্রমিত ভাষা হিসাবে ধরা হয়েছে। ওইটাকে মডেল বানা হয়েছে। এবং তারা গর্ব করে বলে যে বাংলা ভাষা বরিশালে এসে ধাক্কা খাইছে, হ্যাঁ, সিলেট চিটাগাঙে এসে মরে গেছে, এরকম নানান কিছু বলে। মানে এই অঞ্চলের মানুষের তারা বাঙালিও মানতে রাজি না, এবং ভাষাটাকে তারা ভাষাও মানতে রাজি না। ভাষা যে চেঞ্জ হয়, সাইন্টিফিকলি চেঞ্জ হয় কিছুদিন পর পর, প্রবহমান নদীর মতো চেঞ্জ হয়ে যেতে থাকে। এই চেঞ্জটাকে তারা মানতে রাজি না। তারা একটা ফরম্যাটে, কোন ফরম্যাটে? ওই কলকাতার ফরম্যাটে। তো এখনো বাংলা ভাষায় কলকাতার ফরম্যাটটাই, ভাষাগত ফরম্যাটটাই, ওই ফোর্ট উইলিয়ামের ফরম্যাটটাই রয়ে গেছে। এই ফরম্যাটটার সাথে আমাদের সংঘর্ষের জায়গা হচ্ছে, বিশেষ করে আমাদের পূর্ববঙ্গের মানুষের, যে এই ভাষার সাথে, লিখিত ভাষার সাথে আমাদের উচ্চারণ মিলে না। আপনি কোনো শব্দে, একটা শব্দেরও উচ্চারণ পূর্ববঙ্গের উচ্চারণের সাথে আপনি মিলাইতে পারবেন। ফলে আমরা যখন ওই ভাষায় প্রমিত বানান লিখতে যাই, তখন আমার আঞ্চলিক যে উচ্চারণ সেটা মিশে গিয়া বিকৃত হয়ে যায়। এবার আমরা বলি, নেত্রকোনায় বলে যে ভাই ও বোনেরা, তো ভাই বোন, তো ভাই এবং বোন এরকম মানে বলে ফেলি।
তো এইটা কলকাতার উচ্চারণের সাথে মিলে না, তো বাইক ওরা তো ভাই, তো ওখানে মিলছে না। না মিললে আমার ভাষাটা হয়ে যেত অশুদ্ধ। কিন্তু আসলে কি মানুষের ভাষা অশুদ্ধ হয়? ভাষা তো প্রকাশের মাধ্যম। আমি আমার ভাবটা প্রকাশ করতে পারতেছি কি না, বুঝাইতে পারতেছি কিনা আপনারাকে, এটাই হচ্ছে ভাষা ঠিক বেঠিকের মানে মানদণ্ড হইতে পারে। আমি কি কইতাছি এটা যদি আপনি বুঝতে থাকেন তাহলে ঠিক আছে, আমি সাকসেসফুল, আপনিও সাকসেসফুল শ্রোতা হিসেবে, যে আপনি বুঝছেন, বুঝছে আপনি আপনার মতো করে প্রতিক্রিয়া জানাইতে পারবেন। এখন এই ভাষাগত রাজনীতির চিপায় করে দেখেন, মানে ওই যে ইংরেজি ভাষার ফরম্যাটে সংস্কৃতর অনুকরণে, সংস্কৃত ব্যাকরণে অনুকরণে যে আরোপিত যে বাংলা ভাষাটা, কথিত বাংলা ভাষাটা, যেটা স্বল্প সংখ্যক মানুষ শুরু করছিল এবং তারা ওই ভাষায় সাহিত্য রচনা করছে, সেইটাকে তারা বাংলা ভাষার মূল ধারা হিসেবে দাবি করছে। তাহলে এটা মূল ধারা হয় কেমন? এটা তো ইতিহাসে 250 বছরের বা তার চেয়েও কম। তাহলে হাজার হাজার বছর ধরে যে আমার বাংলা ভাষা, সেইটা মূল ধারার বাইরে কিভাবে চলে গেল? সেইটার একটা নাম দিছে আলাদা, ফোক, লোক সাহিত্য। মানে লোক বইলা এটা কোন লোক, তার মানে এটা একটা তাচ্ছিল্য আছে, এটার ভিতরে একটা গালি আছে, এটার ভিতরে একটা অবহেলা আছে, শ্রেণীগত একটা অবস্থান আছে। লোক যখন বলা হয় ফকিন্নি, হ্যাঁ, আর যখন প্রমিত তখন সাহেবী ভাষা। আমি প্রমিত ভাষায় কথা বললে আপনি বলবেন আজাদ সাহেব, আর যদি আমি আঞ্চলিক ভাষায় কথা বলি তখন হইলাম আমি ওই লোক, মানে ইউরোপের লোকজন, ইউরোপের যে এনলাইটেনমেন্ট, তারা যখন লোকের সমস্ত কীর্তি, লোককীর্তি, সঙ্গীত বলেন, মানে তাদের নিজস্ব ধারার নাটক বলেন, তাদের নিজস্ব ধারার সাহিত্য বলেন, এগুলো সবগুলোরে মূল ধারা থেকে আলাদা করে বললো যে এগুলো লোকসাহিত্য, এটা ফোক। এখন দেখবেন আমাদের ইউনিভার্সিটিগুলোতে ফোক ডিপার্টমেন্ট চালু করছে। মানে তোমাকে এই রাইট কে দিল যে আমার নিজস্ব ভাষা সম্ভার, সাহিত্য সম্ভারকে তুমি লোক বলতেছো, আর অল্প কিছু মানুষ যে আরোপিত ভাষায় সাহিত্য চর্চা করতো সেটারে বলতো সাহিত্যের মূল ধারা? এটা তো ডেমোক্রেটিক না। ডেমোক্রেটিক হয় আপনি 99% মানুষের কীর্তিকে বলতেছেন লোককীর্তি, আর 1% মানুষের কীর্তিরে বলতেছেন মানে মূল ধারার কীর্তি। তাহলে এটার ভিতরে একটা শ্রেণী গত একটা মানে প্রাধান্য কিংবা একটা কি বলা যায় কর্তৃত্ববাদী একটা চিন্তা এখানে কাজ করে, যে আমরা জাতের, তোমরা অজাতের। তো এই জায়গায় দেখেন যে এই যে 1% মানুষ যে ফোর্ড উইলিয়ামের সাহায্যে, অর্থাৎ ব্রিটিশদের পৃষ্ঠপোষকতা যে ভাষাটা নির্মাণ করে দিল, সেই ভাষা আমাদের এখানে একটা এলিট শ্রেণী তৈরি করছে। সেই এলিট শ্রেণীর মানে মহত্তম প্রতিনিধি হচ্ছেন আমাদের শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিও আবার একটা নিজস্ব সংস্কৃতি, মানে ওই ঠাকুর বাড়ি কেন্দ্রিক একটা নিজস্ব সংস্কৃতি, তিনি যেমন একটা ভাষা সম্ভার তৈরি করছেন, নিজস্ব একটা সংস্কৃতিও তৈরি করছেন, যেটাকে আবার বাঙালি সংস্কৃতির মডেল হিসেবে দেখা হয়। যে বাঙালি সংস্কৃতি আবার মানে এই হিন্দুয়ানি সংস্কৃতির কাছাকাছি, সেইখানে আবার একটা সংঘর্ষ তৈরি করে যে পূর্ব বাংলা মুসলমানদের সাথে, যে মানে শুধু পূর্ব বাংলা না, পশ্চিম বাংলার মুসলমানরাও যে ওই রাবীন্দ্রিক যে সংস্কৃতি, এটাকে ঠিক বাঙালি সংস্কৃতি হিসেবে মনে করে তারা মানে এটার বাইরে থাকবে। এইখানে একটা সূক্ষ্ম দ্বন্দ্বের তৈরি, এবং সেই সূক্ষ্ম দ্বন্দ্বের ফলাফলটাও আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। এবং এই 1% মানুষ আপনি দেখবেন যে যাহা ছিল না তাহাই আরোপ করিয়া আমাদের রাজনৈতিক মনস্তত্ব তৈরি করেছে। যেমন কোনো কালেই সর্বভারতীয় জাতীয়তাবাদের কোনো ধারণা আমাদের উপমহাদেশে ছিল না, এইটা বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথরা তৈরি করছেন এবং পরবর্তী সময়ে এটাকে ক্যাশ করছেন হচ্ছে গান্ধী। ভারতবর্ষ একটা স্বতঃস্ফূর্ত অঞ্চল, এখানে বহু জাতি বসবাস, বহু ভাষার বসবাস, এটা বৈচিত্র্যময় একটা এলাকা। কোথাও মরুভূমি, কোথাও পাহাড়, কোথাও মানে ভাটি, কোথাও হচ্ছে যে বরফ, নানান রকম। এদের ভাষা, কৃষ্টি, আচার আচরণ আলাদা। বৃহত্তর অঞ্চল হিসেবে এরা মানে একটা অঞ্চল বটে, কিন্তু এরা নানান দিক দিয়ে
বৈচিত্র্যময়, মানে অভিন্ন ভারতীয় জাতীয় সত্তা কোনোদিন ছিল না। কিন্তু রবীন্দ্রনাথ এটাকে বলছেন যে ভারত ও ভাগ্য বিধাতা, সারমর্মটা যদি তার বহু লেখায় ভারতীয় জাতীয়তাবাদের কথা, ভারতীয়তার কথা বলা হচ্ছে। এবং এই ভারতীয়তার কথা বলার মাধ্যমে সুবিধাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে অখণ্ড ভারতের স্বপ্ন কল্পনাটা একটা রাজনৈতিক পাটাতন পাইছে। রাজনীতি করতে গেলে তো সেটার একটা ফিলোসফিক্যাল ভিত্তি লাগে, সেই ফিলোসফিক্যাল ভিত্তিটা আমাদের দেশের এই মানে কবি সাহিত্যিকটা তৈরি করে দিচ্ছে। সেইটার উপর দাঁড়ায়া আপনার গান্ধী নেহেরুরা পলিটিক্স করে গেছে, হ্যাঁ, অখণ্ড ভারতবর্ষের কথা। তো সেখানে যে কনফেডারেশনের বিষয়গুলো সেইগুলো তখন বাতিল হয়ে যায়, এবং স্বাধীন যে অঞ্চলগুলো ছিল 47 সালের আগে কিন্তু পুরো ভারতবর্ষ কখনো একটা স্টেট ছিল না, ইংরেজরা পুরাটা দখল করতে পারেনি। হ্যাঁ, যেমন আপনার হায়দ্রাবাদের স্বাধীন শাসন ব্যবস্থা ছিল, আলাদা নিজাম। এই যে আমাদের বাংলার পাশেই যে সিকিম স্বাধীন একটা অঞ্চল, এরকম অনেক অঞ্চল ছিল স্বাধীন। কিছু অঞ্চল ছিল করদ রাজ্যের মতো, মানে ইংরেজদের একটা মানে টাকা দিত আর কি, বছর শেষে একটা টাকা দিয়ে নিজেদের মতো স্বাধীন করে চলত। তো অখণ্ড ভারত এই চিন্তাটা মানে কংগ্রেস নেয়ার পরে এই স্বাধীন অঞ্চলগুলোকে ওই অখণ্ড ভারতের ভিতরে জোর করে মানে দখল করে নিছে, এক কথায় দখল করে নিছে। হায়দ্রাবাদটা 1 বছর পরে দখল করছে, 47-এ দেশভাগ হলে 48 সালে তারা দখল করে নিচ্ছে। সিকিম আরো পরে, হ্যাঁ, পরে ভুটানও দখল করতে গেছে ইত্যাদি। তো এইগুলো হচ্ছে সবই ভাষাগত প্রাধান্য মানে তৈরি করার পরে। সেই ভাষাগত প্রাধান্যটা কি আপনি দেখবেন যে ওই যে রাষ্ট্রভাষা বিতর্ক 47 সাল থেকে শুরু হয়েছে, পাকিস্তানে শুরু হয়েছে যে উর্দুই হবে পাকিস্তানের স্টেট ল্যাঙ্গুয়েজ, এবং তারা বলল যে বাংলাকেও রাখা যায়, বাংলা ভাষাটাকে মেরে ফেলা যাবে না, বাংলা ভাষার লিপিটা হবে আরবি লিপি। হ্যাঁ, মানে বাংলা বর্ণমালা থাকবে না। একই রকম ভাবে ভারতেও কিন্তু এটা হয়েছে। ভারত তখন মানে চাইছে যে শুধুমাত্র মানে হিন্দি ভাষাটাই রাষ্ট্রভাষা হবে, ইংরেজি হবে আর হিন্দি হবে। হ্যাঁ, অন্যান্য যে ভাষা সেগুলোর তারা সাংবিধানিক স্বীকৃতি দিতে, ডিভাইড অ্যান্ড রোল পলিসি। এবং এখানে দেখবেন যে এই সর্বভারতীয় যে জাতীয়তাবাদের কথা বলা হয়, সেই সর্বভারতীয় জাতীয়তাবাদের মানে পৃষ্ঠপোষক হচ্ছে ইংরেজরা। হ্যাঁ, তো এখানে বহু রকম খেলা আছে। এবং পৃথিবীতে যখনই মানে রাজনীতি কোথাও এস্টাবলিশড হইতে চায়, তার আগে সে তার মতো করে ভাষা তৈরি করে। আমাদের এখানে দেখবেন যে একটা শব্দ বন্ধ তৈরি হয়েছে, একটা শব্দ বন্ধ, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা। একটা শব্দ বা একটা শব্দবন্ধ কিন্তু একটা ইতিহাস ঐতিহ্য ক্যারি করে, অনেকগুলো নিউজ ক্যারি করে, শব্দবন্ধের ভিতরে থাকে। তো মুক্তিযুদ্ধের চেতনা মানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা মানে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের চেতনা মানে নৌকা, মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে যে আর কিছু থাকবে না। হ্যাঁ, মুক্তিযুদ্ধ তো অন্য দলের লোকজন হইতে পারে নাই, যুদ্ধ করেও হইতে পারে নাই। তার মানে একটা আবহ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে যে আওয়ামী লীগকে এককভাবে ক্ষমতায়িত করা। শব্দের ভেতরেই রাজনীতি। আবার ধরেন এই শব্দটাকে যদি আপনি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বলেন, হ্যাঁ, তাহলে আরেক রকম অর্থ দাঁড়ায়। আর যদি বলেন যে মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা, তখন আরেক রকম অর্থ দাঁড়ায়। মানে শব্দের রাজনীতিটা বুঝতে পারছেন তো? তাহলে এই যে এখন যে দ্বন্দ্বটা চলতেছে, যে দেশ কি মুক্তিযুদ্ধের চেতনার ধারায় চলবে না বেধারায় চলবে, এই শব্দবন্ধের অনুবাদ যদি আপনি করেন, তাইলে বলতে হয় যে এই দেশ কি আওয়ামী লীগের ধারায় চলবে নাকি আওয়ামী লীগের এন্টি ধারায় চলবে। অনেকটা এইরকম কাছাকাছি শব্দ চলে আসছে। কিংবা ধরেন ওই যে উনি বলছিলেন যে আমাদের পূর্বপুরুষরা যে ভাষায় সাহিত্য রচনা করে গেছে, উনি শব্দটা কি ব্যবহার করছেন যে আমাদের পূর্বপুরুষরা, তাহলে এখানে নারীদের অস্তিত্বকে কিন্তু অস্বীকার করা হচ্ছে। মানে অবচেতনে এই শব্দগুলো আমরা ব্যবহার করি, মানে আমাদেরকে শেখানো হয়েছে যুগ যুগ ধরে। বড় বড় লেখকরা এই শব্দগুলো ব্যবহার করছে যে আমাদের পূর্বপুরুষ। পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থা, পুরুষতন্ত্রের রেজাল্ট এটা। এই যে পুরুষতন্ত্র খবরদারি চালাচ্ছে, এখানে নারীর মানে কৃতিত্বকে স্বীকার করে। হঠাৎ করে আমার মনে হলো যে
পূর্বপুরুষ কথার মধ্যে ব্র্যাকেটে মহিলা শব্দটা মহিলা আনবা কেন? আমাদের এই যে মহিলা শব্দ, মহিলা শব্দটা তো তৈরি করছে পুরুষ, আমার পূর্ব প্রজন্ম বা হ্যাঁ পূর্ব প্রজন্ম। তাহলে দেখেন এই যে মহিলা শব্দটা এটাও তো তৈরি করছে পুরুষরা। মহিলা শব্দটা মহলের ভিতরে যাচ্ছে, মানে মহিলা শব্দটা বললে তাকে কর্নাট করা হচ্ছে, তোমার জায়গা হচ্ছে ঘর, তুমি বাইরে আসতে পারো। তো কৃষি তৈরি করছে, কৃষি শুরু করছে নারীরা। হ্যাঁ, সন্তান জন্ম দেয়, লালন পালন করে নারীরা। পৃথিবীতে অনেক সমাজ আছে না, মানে মাতৃপ্রধান, এবং নারীদের অবদান এই সব কিছু মিলায় যদি দেখেন পুরুষের চেয়ে বেশি। আপনি যদি দেখেন যে মানে একটা দিনে একটা মানুষ কতটা শ্রম দেয়, কতগুলো জায়গায় কি কি ডিউটি পালন করে, তাইলে এটা আপনাকে স্বীকার করতে হবে যে নারীদের শ্রম সবচেয়ে বেশি। কিন্তু আমরা যখন বলছি তখন বলি কিন্তু যে পূর্ব পুরুষ, মানে আমার জন্ম যে নারীর ভিতরে আছে সেইটাই আমি অস্বীকার করলাম। তাহলে এই শব্দের ভিতরে রাজনীতি আছে। আমরা যখন বলি মানে কপিল ভাইকে এখানে সাক্ষী রাখতে হয়, কপিল ভাই কথাগুলো প্রথম মানে আমার মাথায় ঢুকছে আর কি ওনার কথা শুনে, যে আমরা প্রকৃতিকে বলি, নদীকে বলি সম্পদ। সম্পদের ব্যাখ্যাটা উনি দিয়েছিলেন, সম্পদ তো মানুষ খুব পছন্দ করে, এটা আমার সম্পদ, এটা আমি খুব পছন্দ করি, আবার বিপদে বললে এটা বেঁচে দেয়। সম্পদের বৈশিষ্ট্যটা এরকম যে সম্পদ খুব পছন্দ করে মানুষ, তো আবার প্রয়োজন পড়লে ঠিক দাম পাইলে হ্যাঁ হ্যাঁ বেঁচে দেয়। তাইলে প্রকৃতি যদি সম্পদ হয়, নদী যদি সম্পদ হয়, হ্যাঁ তাহলে আমি বেঁচে দেব এক সময়। মন্ত্রী হওয়ার লেগে, এমপি হওয়ার লেগে বেঁচে দেয়, সম্পদ তো বেচনের লেগে। তাহলে এই নদীকে, প্রকৃতিকে, হ্যাঁ এগুলোকে আমরা সম্পদ বলবো কিনা? এখানে প্রশ্নটা রাজনৈতিক। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সব প্রাণের বেঁচে থাকার আধার। তাহলে এগুলো হচ্ছে সহায়। সহায়কে বিক্রি করা যায় না তো। কারণ আমার চোখগুলো হচ্ছে দেখার সহায়, কারণ আপনি চোখগুলো বিক্রি করবেন না তো। তো আমরা সহায়কে বানায় ফেলছি সম্পদ, মানে যেটা আমাদেরকে টিকায় রাখছে, যেটা আমাদের অস্তিত্বের মূল, সেটাকে বানায় ফেলছি সম্পদ। হ্যাঁ, অনেক সময় মাকেও বলে যে মানে মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। তার মানে মা দামি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাকে বিক্রয় করা না হয়েছে। উপযুক্ত দাম পাইলে তোমার মারে বেচালো, হ্যাঁ তোমার মারে খুন করে দাও, তাহলে তুমি 10 কোটি টাকা হবে, আপনি হয়তো রাজি হইতেন। 500 কোটি টাকা হবে, তখন 500 কোটি টাকা মেরে গলাটি তো মেরে। সম্পদ ভাবনার ফলাফলটা হচ্ছে। আর আপনি যতক্ষণ মাকে নিজের অস্তিত্বের সবচেয়ে বড় মানে কারণ মনে করবেন, যে আমার অস্তিত্বই তো হইতো না মা ছাড়া, হ্যাঁ আমার সন্তান আমার অস্তিত্ব, তখন আপনি আর এটাকে বিক্রি করার চিন্তা করবেন। এই যে ভোগবাদী সমাজ, পণ্যবাহী সমাজ, এই সমাজ যে পরিভাষাগুলো তৈরি করছে, প্রত্যেকটা ভাষা হচ্ছে রাজনৈতিক। এবং আপনারা যাকে অরাজনৈতিক বলেন, হুমায়ুন আহমেদ অরাজনৈতিক লেখক। হুমায়ুন আহমেদ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি রাজনৈতিক লেখক। কারণ হুমায়ুন আহমেদ যে ভাষা তৈরি করে গেছে, যে সাহিত্য তৈরি করে গেছে, এটা হচ্ছে মানে রাজনীতি বিমুখ, উন্নাসিক মধ্যবিত্তের একটা সংস্কৃতি, একটা ভাষা হুমায়ুন আহমেদ নির্মাণ করে গেছে। এই ভাষাটা যারা উন্নাসিক হইতে চায় সেই সময়, হ্যাঁ তাদের কাছে খুব প্রিয় হয়েছে। কারণ এটা তাদের জন্য ক্ষতিকর কোনো কিছু না, নিরাপদ একটা ভাষা, সফট একটা ভাষা, যে ভাষা দিয়ে আসলে সব দায় দায়িত্ব মানে এড়ানো সম্ভব হয়, এবং যেমন খুশি তেমন পাগলামি করা, ছাগলামি করা, সব কিছুই করা যায়। হুমায়ুন আহমেদ যা করে গেছে, এটা পুরোটাই সচেতনভাবে করে গেছে। এই পণ্যবাহী সমাজের উপযুক্ত একটা ভাষা, উপযুক্ত একটা মানে ফিলোসফি নিয়ে উনি কাজ করে গেছে। ফলে যেটাকে আপনি অরাজনৈতিক ভাষা বলছেন, এটা আসলে স্বয়ং মানে সচেতনভাবে অত্যন্ত রাজনৈতিক ভাষা। এখন যারা রাজনৈতিক ভাষার কথা বলে, যারা রাজনীতি সচেতন, তারাও যখন এই ভাষার ব্যবহার করে, অবচেতনে তারই এগেনস্টে যায় এরকম শব্দগুলো ব্যবহার করে। ফলে ভাষাগত যে সূক্ষ্ম রাজনীতি, হ্যাঁ এই রাজনীতিটা সূক্ষ্ম স্থূল দুইটাই আছে। এবং লেখকের কাজ কি? এই ভাষাটাকে বোঝা,
রপ্ত করা যে কোন শব্দটা কি। যেমন তেরিবেরি করে না, একটা শব্দ আছে না, ওইটা তেরিবেরি করে না। তেরা মানে কি দেখা, বেরি মানে কি বান দেওয়া, ঘুরায় বাসায় বাইন দেওয়া, একজনকে আটকা জব্দ করা, হ্যাঁ, এটাকে তেরিবেরি করা হয়। তো এই যে তেরিবেরি করো না, এই শব্দটা যে আপনার ভিতরে দোতনা তৈরি করে, হ্যাঁ, পেঁচাপেচি করো না, এই শব্দটা কিন্তু সেম দোতনা তৈরি করে। পেঁচাপেচি বলতে ওটার অংশ বিশেষ বোঝায়, খালি পেঁচানো বোঝায়। হ্যাঁ, তেরিবেরি কিন্তু আরো বড় অর্থ বহন করে। তাহলে প্রত্যেকটা শব্দের পিছনে এক একটা ইতিহাস আছে, প্রত্যেকটা সংকেতের পিছনে একটা ইতিহাস আছে, সংস্কৃতি আছে। একই শব্দ অঞ্চল ভেদে ভিন্ন রকম অর্থ বহন করে। যেমন আপনি যদি মানে ইয়াতে দিল্লিতে যায় বলেন যে আমি বাল কাটাবো কই, ওরা দেখাই দিবে সেলুনে। আর আপনি যদি এই তারাকান্দা দাঁড়ায় বলেন যে আমি বাল্টি ফালাইতাম কই, হ্যাঁ, তাহলে আপনার ধরে মার দিব। মানে এই বাল শব্দটা ওইখানে হচ্ছে চুল অর্থে মানে পজিটিভ অর্থে ব্যবহার হয়, আর আমাদের এইখানে মানে এই বাল শব্দটা হচ্ছে মানে নিচের পশম ব্যবহৃত হয় এবং নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। শব্দ তো একটাই, তাহলে অঞ্চল ভেদে এটার অর্থ ঠিক ঘুরে যায়। পানি শব্দটা এটাকে মানে ধর্মীয়করণ করা হয়েছে। দেখবেন যে দক্ষিণ ভারতে ওইখানে হিন্দুরা বলে পানি আর মুসলমানরা বলে জল, কিন্তু আমাদের বাংলা অঞ্চলে মুসলমানরা বলে পানি, হিন্দুরা বলে জল। পাল্টাপাল্টি একটা অবস্থা। তো এই শব্দগুলোর সাথে আঞ্চলিক রাজনীতি মিশে যায়। এখন আপনি কবিতা, গল্প, উপন্যাস, নাটক যাই লেখেন, সেখানে কোন শব্দটা ব্যবহার করছেন, সেই শব্দটাতে আসলে আপনার মানে রাজনৈতিক যে অবস্থান সেটা আসলে নির্দেশ করে, প্রকাশিত হয়, এবং আপনি কি চান সেটাও এটাতে বোঝা যায়। ফলে এই শব্দের রাজনীতিটা বোঝা লেখকের জন্য অনেক জরুরি একটা বিষয়, এবং এইটা শিক্ষিত লোকজন বোঝে। বোঝে বলেই আমাদের যে ময়মনসিংহ গীতিকা, এটা যখন তারা মানে সম্পাদনা করে প্রকাশ করে, তখন কিন্তু এইখানকার শব্দগুলো, বাক্যগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও পলিশ করে একটু মানে সুশীল করা হয়েছে। এবং যে সুশীল শব্দটা, শীল মানে কি, মানে যে চুল কাটে, হ্যাঁ, সুশীল মানে বুঝে নরসুন্দর। তো এই নরসুন্দররা এটারে তাদের মতো করে ড্রয়িং রুমের উপযোগী করছে। এটার যে মানে রিয়েল মজাটা এটা রাখে না, এটার ভিতরে যে রাজনীতি আছে এটাকে তারা নাই করে দিচ্ছে, ওই অংশগুলোকে তারা নাই করে দিচ্ছে। আপনি দেখবেন একই পালা যখন নেত্রকোনায় এই পালাটা করে লোকজন কিংবা গায়, তখন কিন্তু যে ভাষায় যে ভাবে গায় আর এটা যে মানে ময়মনসিংহ গীতিকায় যে আছে, দুইটার মধ্যে ফার্স্ট ডিফারেন্স, অর্থাৎ এগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এটা তো তারা লেখা, নিজেরা লিখে এই সাহিত্য তৈরি করেন, এটা যারা তৈরি করছে পরম্পরায় তৈরি হয়েছে। একজন হয়তো একটা পালা তৈরি করছে, পরে এইটা শিষ্যদের হাতে বা পরম্পরায় এটা পুনর্নির্মিত হয়েছে, পুনর্নির্মিত হইতে হইতে একটা শিল্পে আসছে। ওইটা লোকেরই সম্পদ, লোকেরই কীর্তি। তো এই লোকের কীর্তিটা আপনি আপনার মেশিনে ফালায়া আপনি এটারে পরিশীলিত করবেন, কলকাতায় ভাষা দিবেন, হ্যাঁ, সেটা তো আর ওই আদি জিনিসটা থাকে না। আপনাকে কে বলছে এই ভাষা দিতে? এই অধিকার আপনাকে কে দিচ্ছে? আপনি রবীন্দ্রসঙ্গীত যদি আপনি গান, কাদেরী কিবরিয়া একবার রবীন্দ্রসঙ্গীত একটু স্বাধীনভাবে গাইছে, মন সুরেই গাইছে, একটু স্বাধীনতা নিয়ে তার মতো করে কিছুটা স্বাধীনতা নিচ্ছে, এইটার জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে, বহু হেনস্থার শিকার হয়েছে। আপনি রবীন্দ্রনাথের একটা কবিতায় একটা শব্দ চেঞ্জ করা তো দূরের কথা, দাড়ি কমাও পাল্টাতে পারবেন না। তাহলে লোকের যে কীর্তি, সে লোককীর্তি আপনি পুরাটা পাল্টাই দিতে পারেন। তাইলে এই কথিত শিক্ষিতরা যারা ভাষাগতভাবে সচেতন, তারা কতটা স্বার্থপর, কতটা মানে একনায়ক, কতটা মানে কর্তৃত্ববাদী, কতটা নিষ্পেষণবাদী, এটা কিন্তু এইসব উদাহরণ থেকে বোঝা যায়। এবং তাদের পিছনে রাজনীতিটা কি? তাদের পিছনে রাজনীতি হল গণমানুষের যে কণ্ঠস্বর, সেইটাকে ঠিকভাবে প্রতিফলিত যাতে না হইতে পারে, মানুষের সমাজে বা দুনিয়াতে যেন ছড়াইতে না পারে, কাজেই ওইটাকে নির্বিষ করা, পলিশ করে এটাকে
মানে রাষ্ট্র সমাজের তাদের যে কল্পনা সেটার উপযোগী করা কইরা মানে নির্বিষ এবং খোঁজা কইরা এটাকে ছেড়ে দেওয়া, যেন এটা বংশ বিস্তার করতে না পারে। ওই ভাষায় যখন কেউ মানে সাহিত্য করতে যাবে, মানে ধরেন আজকের যে ময়মনসিংহ গীতিকা যে সম্পাদিত যে ভাষা, সেই ভাষায় যদি গ্রামের একজন কবি লিখতে যায় তাহলে তার লেখার ক্ষমতায় হারায় যাবে। তাকে তো তার ভাষায় লিখতে হবে। তার ভাষাটাকে আপনি অশুদ্ধ বলে, অশুদ্ধ বলে যে আপনি শুদ্ধ একটা রূপ দিতেছেন আপনার মতো করে, আপনি যেটা বুঝছেন এটা আপনার কাছে শুদ্ধ। তাহলে এই যে কর্তৃত্ববাদী মানসিকতা, টোটাল বিষয়টা হচ্ছে রাজনৈতিক। এখন আপনি দেখেন আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, ইংরেজরা আসার আগ পর্যন্ত আমাদের দেশের প্রত্যেকটা গ্রাম স্বয়ংসম্পূর্ণ ছিল। সেই গ্রামগুলোতে ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত কোনো জমি জমা ছিল না। গ্রামে একটা পঞ্চায়েত থাকতো, সেই পঞ্চায়েত নির্ধারণ করে দিত যে বায়াজিৎ হোসেনের বাড়িতে কয়জন মানুষ, ঘরে কয়জন মানুষ, 10 জন, তো একটু জমি জমা বেশি চাষ করার দরকার। আচ্ছা তুমি এই ক্ষেতটা তুমি চাষ করো। কামাল তোমার বাড়িতে কয়জন, 6 জন, আচ্ছা তুমি এই দিকের ক্ষেতটি চাষ করো। এইভাবে বন্টন করতো। আবার এগুলো চেঞ্জ হইত, বছর বছর চেঞ্জ হইত, কিংবা অনেক সময় মানে চলতেই থাকতো, যখন কোনো বিরোধ নাই বা প্রয়োজন নাই চেঞ্জ করার, চলতেই থাকতো। তাহলে আমাদের তো কিছু ওই লাঙ্গল টাঙ্গল বানানোর লেগে মিস্ত্রি দরকার, তাহলে এরা একটু জায়গা দিই গ্রামের এক সাইডে, একটা ফাড়া করে দিই, থাও মিস্ত্রিরা। বছর শেষে ফসল হইলে এরা একটা ফসলের অংশ দিত, সারা বছর এরা লাঙ্গল টাঙ্গল ঠিকঠাক করে দিত, কোনো পয়সা লাগতো না। বছর শেষে মানে আমরাও দেখছি যে মানে ওদের পরিবার থেকে তো নৌকা বাড়ার লেগে মাছের দরকার, হ্যাঁ ধান দিত। তো ওই যে মানে গুদারা বাড়ানোর লেগে যে বেটা ফার করতো, এবারে টেহা নিত না। দূরের মানুষ হইলে টেহা নিত, ওই অঞ্চলের মানুষ হইলে তারা সারা বছর ফার করছে, বছর শেষে গিয়ে তারা সেই গিয়ে ধান তুলে আছে। তো তাদেরকে জায়গা দিত ওই এলাকার মানুষ। একটা সমবায়ী গ্রাম, বাংলাদেশের ব্যবস্থাটাই সমবায়ী। তো সেই সমবায়ী সমাজটাকে ইংরেজরা এসে ভেঙে ফেলল। কিভাবে ভাঙলো? মালিকানা দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত করলো, জমিদারি প্রথা জারি করলো, যে বেশি টাকা দিবে সে এলো এই এলাকার জমিদার, অর্গনার জমিদার। ধরেন যে আপনি তারাকান্দা ফুলপুর, আর এদিক দিয়ে ধরেন গরিপুর, এইটা আপনি জমিদার, আপনি কত টাকা দিলেন? 5 লাখ টাকা দিলেন। আবার বছরের শেষে ওই যে নির্দিষ্ট সময়ে যেদিন ডেট থাকে, ওই সূর্যোদয়ের আগে, সূর্যাস্তের আগে পরের বছরের খাজনাটা আপনার অগ্রিম দেওয়া লাগবে। না দিতে পারেন তাহলে আপনার জমিদারি নাই। হ্যাঁ, এই যে আপনি 5 লাখ টাকাতে জমিদারি লইলেন, এখন আপনি মাইরে রাখলে যত টাকা লইতে পারেন পাবলিকের কাছে, যত বেশি টাকা আদায় করে ইংরেজরা খাতায় আপনি দিতে পারবেন, তত বেশি আপনার নাম। তখন আপনার খান সাহেব, মুসলমান হলে খান সাহেব, হ্যাঁ রায় বাহাদুর, হ্যাঁ খান বাহাদুর, রাজা, মহারাজা, এইগুলো কিন্তু ইংরেজদের দেওয়া পারে। তালুকদার আবিদের, এই দালাল শ্রেণীটা দেওয়া হয়েছে, যারা মানে এই দেশের মানুষের বেশি খাজনা আদায় করে দিতে পারে। এখন ওই শ্রেণীটার, ওই জমিদার শ্রেণীটার, ইংরেজদের দালাল শ্রেণীটার যে সন্তান, তারাই কিন্তু নতুন ইংরেজি শিখে, তাদের হাত দিয়ে কিন্তু এই যে নতুন বাংলা ভাষাটা তৈরি হয়েছে। এরা হচ্ছে বাই বর্ন ইংরেজদের দালাল, এবং তারা যে বাংলা ভাষাটা তৈরি করে গেছে, সেই বাংলা ভাষাটার সাথে এখনো বাংলার যে সাধারণ মানুষ, তাদের টিউনিং হয়নি। মানে আমার মুখের ভাষার সাথে আমার সাহিত্যের ভাষা মিলে না। আমি যখন লিখতে যাই একটা সমস্যায় পড়ে যাই, যে আমি আমার মুখের ভাষায় লিখবো, লিখতে গেলে এটা অশুদ্ধ মনে হয় নিজের কাছেই, হ্যাঁ, ফলে আমার ওই লেখনের শক্তিটা ওইখানে মাইর খায় যায়। তো এটাকে মানে প্রচন্ড একটা বাধা, কিন্তু একজন লেখকের জন্য প্রচন্ড বাধা। সে কথা বলার সময় স্মুথলি একটা কথা, দামি কথা বলে ফেলছে, কিন্তু এটা যখন লিখতে যায় তখন সে তার ভাষা হারায় ফেলে। কারণ যে ভাষাটা ওরা আরোপ করে দিছে আমাদের উপর, সেই ভাষাটা আমার না। তো আমার হইলে তো ওই ভাষায় আমি স্মুথলি কথা বলতে পারতাম, লিখতে পারতাম। ওই ভাষাটা আমার না, এখনো আমার হয় নাই। এটা হচ্ছে ভাষাগতভাবে আমাদেরকে বুকে মোহর মাইরা রাখছে, ছুরি মাইরা রাখছে। এই ছুরিটা ছুটাইতেও পারতাছি না, ছুটাইলে ব্যথা লাগে, লড়াইলেই ব্যথা লাগে, রক্তাক্ত হয়। আবার এটা রাখতেও পারতাছি না, রাখলে প্রতিনিয়ত যন্ত্রণা হয়। ফলে আমার মতো করে আমি বিকশিত হইতে পারতাম, সুস্থভাবে আমি বাঁচতে পারছি না। এটা টোটাল ভাষা রাজনীতির একটা অংশ। হ্যাঁ,
এইরকম প্রতিটা ক্ষেত্রে আপনি দেখেন যে বাংলাদেশের সংবিধান, এই দেশের মানে মানুষ অল্প শিক্ষিত, তাও ভাষাগত দক্ষতা অর্জন করানো হয় না। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, মাস্টার্স পাস করার পরে ওই জন্য বললাম না আমি বাংলা ছাত্র, কিন্তু কম বুঝি, মানে ভাষা রাজনীতিটা বুঝি না, মানে ওনাকে বুঝতে দেওয়া হয়নি যে বাংলায় মাস্টার্স পাস করলে কি বাংলা কি, বাংলা ভাষাটা কি, এটাই উনি জানেন না। মানে মাইন্ড করেন না, মানে বাংলা এই আমাদের যে একাডেমির যে সিলেবাস, এই সিলেবাসে কেউ যদি বাংলা ভাষায় মানে শতকরা 80 ভাগ 90 ভাগ নাম্বার পাবে পাস করে, সে বাংলা ভাষা কি এইটা সে বুঝতে পারবে না, এবং বাংলা ভাষায় সে একটা বাক্য শুদ্ধ করে লিখতে পারবে না। এটা এইভাবেই তৈরি করা, শুধু জটিলতা তৈরি করা হয়েছে, শুধু পোলাবানের মাথা নষ্ট করার জন্য অনেক আননেসেসারি জিনিস দেওয়া হয়েছে, মূল জিনিসটা দেওয়া নেই। এবং ভাষার ইতিহাসটা তো নাই একদম। ভাষার ইতিহাস যেটুকু আছে এটা হচ্ছে ওই শিক্ষিত ভাষার ইতিহাস, হ্যাঁ, বাংলা ভাষার মূল ইতিহাসটা নাই। তো এখন বাংলা ভাষাটা যেদিন আবার নিজের মতো করে দাঁড়াবে, নিজেদেরকে যখন চিনতে পারবে, তখন কিন্তু এটা শক্তিশালী হবে। আমি একটা উদাহরণ দিতে মানে লোভটা সামলাই দেওয়া পারতেছি না, যে ওই যে শুরুতে বলছিলাম যে মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা ধ্বংস করে দেওয়া হয়েছে। ধ্বংস করে দেওয়ার পরে কয়েকশো বছর পরে, প্রায় 450 বছর পরে বা প্রায় 500 বছর পরে কিছু লেখকের ওখানে জন্ম হয়েছে, যে লেখকরা আবার তাদের যে পুরনো ইতিহাসগুলো, তুমি আরেকটা চা দিও, সেই পুরনো ইতিহাসগুলো তারা জানার এবং বোঝার, রপ্ত করার চেষ্টা করছে। রপ্ত করার চেষ্টা করে তারা তাদের মতো করে সাহিত্য রচনার চেষ্টা করছে। একজন হচ্ছে মার্কেস, আর একজন হচ্ছে আপনার পাবলো নেরুদা। এদের রচনা দেখবেন যে জাতিগত ইতিহাস, টোটাল রচনার বিষয়বস্তু হচ্ছে যে জাতিগত ইতিহাস। মার্কেসে লিখে গেছে একটা সাথে একটা কিন্তু যোগসূত্র আছে, বইগুলো আলাদা হইলেও, উপন্যাসগুলো আলাদা হইলেও একটা সাথে একটা যোগসূত্র আছে। এইগুলো যে নিজস্ব প্রাণ শক্তিকে ফিরে পেয়েছে। এই যে নিজস্ব প্রাণ শক্তি, নিজস্ব প্রাণ শক্তি হচ্ছে এমন একটা শক্তিশালী জিনিস, কেউ যদি নিজের কথাটা নিজের মতো করে বলতে পারে, তাহলে এই কথাটা এত শক্তিশালী হয় যে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। যখনই একজন মানুষ তার নিজের কথাটা নিজের মতো করে বলতে পারছে, তখনই সেই কথাটা ক্লিক হয়, হিট হয়ে যায়। এখনকার যুগে যেটা এখন ভাইরাল হয়ে যায়। তো যখন এই পাবলো নেরুদা তার জাতির ইতিহাসটা রপ্ত করে সেই আঙ্গিকে তার সাহিত্যটাকে সাজাইতে পারছে, তখন সেখানকার শ্রমিক তার কবিতাটাকে নিচ্ছে। পাবলো নেরুদার কবিতা শোনার জন্যে মানে স্টেডিয়াম ভর্তি হাজার হাজার দর্শক। এবং পাবলো নেরুদা প্রেসিডেন্ট নির্বাচন করে, আপনি চিন্তা করেন, একজন কবি সে প্রেসিডেন্ট নির্বাচন করে, পাশের কাছাকাছি চলে গেছিল, তো মানে কমিউনিস্ট ছিল, তাকে পাশ করতে দেওয়া হয়নি। এই আপনি মার্কেসকে খুঁটায় আপনি কেন পড়েন? মার্কেস কিন্তু ইউরোপীয় ভাষায় লেখে নাই, ইউরোপীয় ফরম্যাটে লেখে নাই। মার্কেস তার নিজের ভাষায় লেখছে, তার নিজের জাতির যন্ত্রণাগুলো সে ফুটায় তোলার চেষ্টা করছে। এখন আমি যে বাংলাদেশের লেখক, আমি যখন লিখতে যাই তখন কিন্তু আমাকে তাড়িত করে ম্যাক্সিম গোর্কির মা, আমাকে তাড়িত করে মানে ধরেন দস্তয়েভস্কি, আমাকে তাড়িত করে শেক্সপিয়ার, আমাকে তাড়িত করে মানে শেলি, আমাকে তাড়িত করে হচ্ছে নেরুদা। তখন কি আমি যে উপমাগুলো ব্যবহার করি, আমি যে ঘটনাগুলো ব্যবহার করি, আমি যে স্থানগুলো ব্যবহার করি, এগুলোর বর্ণনায়, বিবরণে, ভাষায় তারা ঢুকে যায় আমার মধ্যে। তার মানে আমি যে লেখি, আমার স্বরটা আমি খুঁজে পাই না, আমার ভিতরে অন্যের স্বর খেলা করে। ফলে দেখা যায় যে 75-80 বছর ধরে এক জীবনানন্দ লিখতেছে, আমার কাছে মনে হয় যে কবিতা এক জীবনানন্দ লিখতেছে সরকার আজিজ পর্যন্ত। জীবনানন্দই বিভিন্ন ভাবে লিখতেছে, জীবনানন্দের একবার বাম হাতে লিখতেছে, একবার ডান হাতে লিখতেছে। হ্যাঁ, তো দীর্ঘদিন মনে হয়েছে যে রবীন্দ্রনাথই লিখতেছে। মানে এই চর্বিত চর্ব, নিজের ভাষা খুঁজে পায়নি। কিন্তু আপনি যখন দেখবেন যে একজন মানে লালন, রবীন্দ্রনাথ যখন ভারতীয় জাতীয়তাবাদের মতো একটা খণ্ডিত বিষয় নিয়ে তার সমস্ত চিন্তা ভাবনা মানে ইয়ে করে রাখছে, রবীন্দ্রনাথের আগের প্রজন্ম হচ্ছে লালন,
এই লালন কিন্তু জাত পাতের ঊর্ধ্বে চলে গেছে। কোথায় জাতীয়তাবাদ, কোথায় ভাষাগত ইয়ে, সে জাতপাতের ঊর্ধ্বে চলে গেছে। লালনের স্বর হচ্ছে মানুষের স্বর, এবং লালনের ভাষা হচ্ছে এই দেশের একেবারে নিজস্ব ভাষা, নিজস্ব ঢঙ্গে। আপনি মোটেও মনে করেন যে ফরিদা পারভিনরা যে লালন লালন গীতি গায়, হ্যাঁ, সেই ভাষাটা লালনের, লালনের ভাষা কিন্তু আলাদা। হ্যাঁ, সেগুলো আখড়াতে এখনো কিছু কিছু আছে। লালন হচ্ছে আমাদের নিজস্ব স্বর। এই নিজস্ব স্বর বলে এই স্বরটা শক্তিশালী লাগে আমার কাছে। এবং মানে আমাদের যে নিজস্ব ভাষার নির্মিতি, হ্যাঁ, এইটা আমরা কিন্তু বাউলদের মধ্যে খুঁজে পাই, এটা আমাদের ডগযাত্রার মধ্যে খুঁজে পাই, আমাদের নিজস্ব নাটকের ঢং, আমাদের নিজস্ব কবিতার ঢং, সেগুলো আমরা মানে এই যে পালা গানগুলোতে খুঁজে পাই। এবং এখন দেখবেন যে এই অনেকে তো এটা উত্তর আধুনিক সময় বলেন, এই উত্তর আধুনিক সময়ে কিন্তু অনেক কবি, অনেক লেখক আবার সেই সব অনুষঙ্গ যেগুলো আমাদের নিজস্ব, যেগুলোর সাথে আমাদের গায়ের গন্ধ মিশা আছে, হ্যাঁ, যেগুলোর সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, সেই সব উপমা, সেই সব উৎপ্রেক্ষা, সেই সব অনুষঙ্গ কিন্তু নতুন করে নিয়ে আসছেন। যখনই এটা নিয়ে আসছে তখনই কিন্তু প্রাণ পাইছে কবিতা। উদাহরণ হিসাবে আল মাহমুদের কথা বলতে পারেন। আল মাহমুদের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে, আল মাহমুদ হচ্ছে এই দেশের মজাপুকুর থেকে মানে সে উপমা নিয়ে আসছে। আল মাহমুদের কবিতা পড়লে মনে হয় যে এটা মানে আমার তাল গাছের তলায় বসা বা বাঁশঝাড়ের তলায় বসা এই গল্প করতে করতে এই কবিতাটা আমি পড়তেছি, এই কবিতাটা আমার, আর কিছু না। ধর্ম কিংবা বিপ্লব, বিদ্রোহ, মানে এইগুলো আমার কাছে কখনোই আল মাহমুদের লেখায় প্রধান মনে হয় না। হ্যাঁ, আল মাহমুদের কবিতা যে কারণে জনপ্রিয় এবং শক্তিশালী হয়ে উঠছে এবং নিজস্ব একটা ভাষা ঢং প্রকাশ, হ্যাঁ, সেইটার কারণ হচ্ছে যে এই বাংলা সাথে তার ভাষা সাহিত্যের লিঙ্কটা অত্যন্ত শক্তিশালী, হ্যাঁ, যেটা অন্যদের ভিতর দেখা যায়। আবার তার সাহিত্যের বিতর্কের জায়গাগুলো কিন্তু ওই জায়গাটাই যেটা বাংলার সাথে সরাসরি টাচ করে না, মধ্যপ্রাচ্যের সাথে টাচ করে, হ্যাঁ, তাই না? তো এখন আপনি যাই বলেন, যাই করে, যাই মানে গায়ে দেন, সবকিছুই আসলে একটা রাজনীতির অংশ। রাজনীতির বাইরে আসলে কিছু নাই। এবং এই যে রাজনীতি শব্দটা বললাম, এই শব্দটাও একটা রাজনৈতিক শব্দ। এটা ভিতর রাজনীতিটা কি? আগে রাজারা ছিল, ফলে রাষ্ট্র মানেই ওই রাজ ধারাবাহিকতাটা আমাদের মাথায় থেকে যায়। রাজার নীতি, রাজনীতি, এই শব্দটা তারা চালু করে গেছে। এবং আপনি দেখেন এত মানুষ জীবন দেয়া যে নতুন একটা রাষ্ট্র তৈরি করলো, সেই রাষ্ট্রের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে রাজনীতি আছে না, মানে প্রজাতন্ত্র, তার মানে এখানে রাজার একটা অদৃশ্য অস্তিত্ব থাকে। তাহলে যে মানে দায়িত্বে যাবে সে হবে রাজা, একটা অদৃশ্য অস্তিত্ব থাকে। প্রজাতন্ত্র বললেই তো, প্রজা বললে রাজার অস্তিত্ব থাকে, শ্রমিক বললে মালিকের অস্তিত্ব থাকে, মালিক বললে শ্রমিকের অস্তিত্ব থাকে। তো এইখানে মানে একেবারে পরোক্ষভাবে, সচেতনভাবেই এইখানে সেই রাজ যে একনায়কতন্ত্র, সেই একনায়কতান্ত্রিক ধারণাটা এই বাংলাদেশ নামের মধ্যেই গাইতে দেওয়া হয়েছে পরিষ্কার। নয়তো এটা তো মানে সাধারণ তন্ত্র হইতে পারত, গণতান্ত্রিক বাংলাদেশও তো হইতে পারতো, এটার নাম ডেমোক্রেটিক বাংলাদেশ। তো এটা হ্যাঁ, প্রজাতন্ত্র কেন বলা হয়? একটা সূক্ষ্মভাবে আমাদেরকে প্রজা বানায় রাখা হয়েছে। এটা শব্দের ভিতরে এই পরিমাণ রাজনীতি, কিন্তু তারা যারা বানাইছে তাদেরকে বললে তারা এটা অন্য ব্যাখ্যা দিবে, বলবে যে এখানে প্রজার ইচ্ছায় রাজ্য চলবে। এই যে রাজ্য চলবে, এখানে তো রাজ্য, রাজ্য মানে কি? ওই রাজার অধীন যে অঞ্চল, তাইলে রাজার অধীন যে অঞ্চল, কেন্দ্রে থাকে রাজা। শব্দগুলোর ভিতরে রাজনীতি চিন্তা করে দেখছেন? এবং এই রাজনীতি শব্দটা, ওই যে রাজা আছে, এটা হওয়ার কথা কবির ভাই বলেন সবসময়, জননীতি, মানে জনগণের জন্য কি নীতি হবে সেইটার প্র্যাকটিসটা হচ্ছে জননীতি। তাহলে আওয়ামী লীগের একটা জননীতি আছে যে জনগণের সাথে সে এই আচরণ করবে, এই পরিমাণ লুটপাট করবে, এইভাবে চলবে,
বা এই পরিমাণ উপকার করবে, তার একটা জননীতি আছে। জামায়াতের একটা জননীতি আছে, বিএনপির একটা জননীতি আছে, কমিউনিস্ট পার্টির একটা জননীতি আছে। তাহলে জননীতি বললে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয় যে জনগণ সম্পর্কে আপনার নীতিটা কি, জনগণের নিয়ে আপনি কি করবেন, জনগণের জন্য আপনি কি করবেন স্পষ্ট হয়। যখন রাজনীতি বলা হয় তখন হচ্ছে আপনি কেমনে রাজা হবেন সেটার জন্য আপনি কোন নীতিতে আগাইবেন এবং রাজা হয়ে কোন নীতি বাস্তবায়ন করবেন, ওরকম একটা বিষয় আসলে আমাদের সামনে কিন্তু চলে আসে। অর্থাৎ রাজার অস্তিত্ব, হ্যাঁ, রাজার অস্তিত্ব যেখানে থাকে প্রজা সেখানে নিপীড়িত হওয়ার একটা জোর সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনাটাকে নর্মালাইজ করা হয় এই শব্দগুলো দিয়ে, সহনশীল করা হয় এবং কবি সাহিত্যিকরা বুঝা না বুঝা ওটা সমর্থন করে। আমার মনে হয় না যে সবাই না বুঝা সমর্থন করে, একবারে বুঝা সজ্ঞানেই সমর্থন করে। কারণ তুমি প্রজা, তোমাকে প্রজা হয়েই থাকতে হবে, তুমি স্বাধীনভাবে কথা বলতে পারবে না, তুমি মানে এই রাষ্ট্রের কেউ না, রাষ্ট্রের অংশ না। রাষ্ট্র বলতে হচ্ছে যে এই অফিসাররা, রাষ্ট্রীয় সংস্থাগুলো, হ্যাঁ, তারা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রের অফিসারের বিরুদ্ধে কথা বললে এটা রাষ্ট্রদ্রোহিতা হবে। তাহলে এই যে রাষ্ট্রদ্রোহিতা, হ্যাঁ, তার মানে রাষ্ট্র একটা জিনিস, এটার বিরুদ্ধে কথা বলা যাবে না, এটা হচ্ছে চূড়ান্ত মানে কি বলে সার্বভৌম। তো রাষ্ট্র জিনিসটা কি এটা তো আমাকে বুঝতে হবে আগে। সার্বভৌম হয় কেমনে রাষ্ট্র? সবকিছুই তো হবে মানুষের অধীন, মানুষের ইচ্ছায় চলবে, পারস্পরিকতায় চলবে। তাহলে মানুষের অধীন যদি হয় তাহলে সেখানে তো আর মানে সুপ্রিম কিছু থাকতে পারে না, মানুষই সেখানে সুপ্রিম। তো এইগুলো হচ্ছে সব মানে বিষয়গুলো পলিটিক্যাল। তো আপনি যা লিখছেন, যা বলছেন, প্রত্যেকটাই আসলে পলিটিক্যাল। এই যে কবিতায় অনেক উপমা ব্যবহার করেন অনেক সময়, যে বনের পাখি বেইমান, গানে আছে না যে তোরে দুধ খোলা খাওয়াইলে কি গতি, তো সুযোগ পাইলে উড়ে যাবে। তার মানে আমার স্বার্থে আমি যদি একজনকে বন্দি করে রাখি, বন্দি করে যদি দুধ কলা খাওয়াই, তাহলে আমি খুব ভালো মানুষ। আর সে যদি স্বাধীন হইতে চায় সে হলো খারাপ। হ্যাঁ, তা আমার বউ আমি আনছি, সে থাকবো, খাইবো, তারে কাপড় চোপড় দেন, বালা বালা খাওয়ান দেন, সে আমার সেবা শুশ্রূষা করবে, কিন্তু সে স্বাধীনভাবে উড়ার স্বাধীনতা। প্রতীকটা তো এই অর্থে দেয়, অর্থাৎ মানুষের স্বাধীনতার বিপক্ষে দেয়। কিংবা অন্য প্রাণের কথাও যদি আক্ষরিকভাবে বলে, তাহলে বনের পাখি তার তো বনেই থাকার কথা, তাকে তুমি কোন সাহসে, কোন অধিকারে ঘরের ভিতরে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখলা? তোমাকে যদি আমি এরকম একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখি আর খাওয়ান দিই, তুমি এই খাঁচার মধ্যে থাকতে রাজি কিনা? তুমি তো রাজি না। তাহলে তুমি কেন চাও যে আরেকটা পাখিকে তুমি বন্দি করে রাখবা? তাহলে এই জায়গাটাতে মানে একজন লেখক কতটা সচেতন যখন এই উপমাটা ব্যবহার করে, তিনি কতটা সচেতন হইলে মানে এইখানে তার রাজনীতিটা কি? এইখানে তার রাজনীতিটা হচ্ছে যে নিজের স্বার্থে অন্যকে বন্দি করে রাখা, বন্দি করে তার কাছ থেকে আনন্দ নেওয়া, এটা তার অধিকার। যে বন্দি তার কোনো অধিকার নাই, কারণ এই দাসপ্রথার একটা ধারাবাহিক, মানে খবরদারির একটা ধারাবাহিকতা, এটা হচ্ছে স্বাধীনতার বিরোধী। তো এখন সুন্দর স্বাস্থ্যকর ব্যবস্থা কি? মানুষ মানুষের মতো থাকতে পারবে, একটা ছাগল ছাগলের মতো থাকতে পারবে, একটা পাখি তার মতো করে উড়ে এসে বসবে, সে ইচ্ছা করলে আমার গায়েও এসে বসবে, তাই না? আমরা যে একটা গরুর আদর করি, তো একটা পাখিরও তো অধিকার আছে আমার পিঠে বসা। তাহলে সবারই যে স্বতঃস্ফূর্ত জীবন যাপন করা যে নীতিটা, এটা তো একটা রাজনীতি। সব প্রাণীর অধিকারকে মাইনে নেওয়া, এটা একটা রাজনীতি। আবার শুধু মানুষের অধিকারকে মাইনে নেওয়া, অন্য প্রাণী মানে যারা তারা ইচ্ছা ধরে জবাই করে হ্যাঁ খাইব, চিল্লা খাইব, কাটটা খাইব, এটা মানুষের অধিকার, এটাও তো একটা নীতি। তাহলে এই যে নীতিগুলো, এই নীতিগুলোর মধ্যে আপনার ধরেন যে পার্থক্যটা, এই পার্থক্যটা নির্ণয় করতে পারা একজন লেখকের জন্য খুব জরুরি। কারণ একজন লেখক যা লেখেন, সাহিত্যের তো আরেকটা অংশ হচ্ছে শহীদ, মানে মিলন ঘটানো। হ্যাঁ, তাহলে এই মিলন ঘটানোর আগে তো বুঝতে হবে যে কোন পদার্থের সাথে কোন পদার্থের মিলটা হয়। হ্যাঁ, মানে গাছের সাথে মাছের তো মিলবো না, তো মিলনের তো একটা মানে সায়েন্স আছে। তাহলে এই যে মিলটা আমরা যে করব,
সেই মিলটা করার আগে পারস্পরিক সম্পর্কটা নির্ণয় করা খুব জরুরি। যে মানুষের সাথে অন্য প্রাণীর সম্পর্ক কি, নারীর সাথে পুরুষের সম্পর্ক কি, পুরুষের সাথে শিশুর সম্পর্ক কি, হ্যাঁ, বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক কি, একটা পাখির সাথে আমার সম্পর্কটা কি, একটা সাপের সাথে আমার সম্পর্কটা কি, কিংবা আমি রাষ্ট্র আমার প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমার সম্পর্কটা কি, অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কটা কি, রাষ্ট্র আসলেও থাকা উচিত কি উচিত না, হ্যাঁ, সমাজ কতটা শক্তিশালী হওয়া দরকার, না সমাজের দরকার নাই, যে যার মতো থাকবো, হ্যাঁ, এগুলো তো সবই নীতিগত প্রশ্ন। এইগুলো প্রত্যেকটার পিছনেই যে শব্দটা মানে সবাই ব্যবহার করে, আমি পারতপক্ষে ব্যবহার করি না, প্রত্যেকটার পিছনে আছে রাজনীতি। এবং মানুষ যে সাহিত্য রচনা করে আসলে সে একটা রাজনীতি রচনা করে, এবং মানুষ যে রাজনীতি করে, কথাটা হারাই যেতেছিল, মানুষ যে সাহিত্য রচনা করে এটাতে আসলে একটা রাজনীতি রচনা করে সে, এবং মানুষ যে রাজনীতি করে সেই রাজনীতিও আসলে একটা সাহিত্যই রচনা করে। একটা বক্তৃতা একটা সাহিত্যই, এটা সে যে একটা প্রার্থী যায় কাজ করতেছে মাঠে, এটা তো একটা সাহিত্য। সাহিত্য তো খালি লেখলেই হয় না, সাহিত্য কাজেও হয়, হ্যাঁ, নানানভাবেই সাহিত্য তৈরি হয়, সেটা বিবরণটা লেখলে সাহিত্য হয়। তো এখন প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচার আচরণ সবই তো হচ্ছে আমরা মানে সব কিছু মিলে সংস্কৃতি, মানুষের পোশাক আচরণ, কথাবার্তা, হ্যাঁ, তার খাদ্য রীতি, এমনকি ঘুমায় যা স্বপ্ন দেখে, সব কিছু মিলে যেটা, এটা হচ্ছে সংস্কৃতি। এই সংস্কৃতিকে তুলে ধরে যে জিনিসটা, যে মাধ্যমটা, সেটা হচ্ছে ভাষা, হ্যাঁ। এবং এই ভাষা যে ব্যবহার করে সে তার নিজস্ব একটা ভিউ থেকে ব্যবহার করে, সেই ভিউটা হচ্ছে রাজনীতি, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে রাজনীতি। তাহলে একটার সাথে আরেকটার শুধু সম্পর্কই না, আসলে সব কিছু মিলেই একটা জিনিস। আমরা যখন একটা গান লিখি তখন এই গানটার মধ্যে রাজনীতি থাকে, সমাজ থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, দ্রোহ থাকে, নাসিকতা থাকে, ঘৃণা থাকে, সবকিছুই থাকে, প্রত্যেকটা জীবনে যা কিছু থাকে। এটারে পরে পণ্ডিতরা আলাদা আলাদা করে, একটা জিনিসটা আলাদা করে, যে এখানে এইটুক প্রেম, এইটুক বিদ্রোহ, এইটুক মানে উন্নাসিকতা, এইটুক ঘৃণা, এইটুক ইয়ে, এটা পণ্ডিতদের কাজ। কিন্তু একটা মানুষ যখন সাহিত্য রচনা করে তখন সে তার সামগ্রিক জীবন বোধ ওইখানে প্রয়োগ করে, তার শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, হ্যাঁ, পারিবারিক শিক্ষা, সব কিছুর মিশ্রণ ঘটে। তো সব কিছুর মিশ্রণে যেটা ঘটে, প্রত্যেকটা কিছু আবার তার সংস্কৃতির স্মারক, তার শিক্ষার স্মারক, এবং সবকিছুই একটা রাজনৈতিক অবস্থানকে নির্দেশ করে। রাজনীতি নিরপেক্ষ পৃথিবীতে কিছু নাই, একটা শব্দ না, একটা বাক্যও না। ধরেন যে প্লাস্টিকের চেয়ারটা, আমি যদি রাজনীতি সচেতন হই তাহলে প্লাস্টিকের চেয়ার আমি ব্যবহার করবো না, প্রকৃতি পরিবেশের জন্য ক্ষতিকর, বসবই না, অনেক লোক বসবে না। এই পানির বোতলটা প্লাস্টিকের, অনেক লোক বসবে না। অনেকে আবার চিন্তা করবে যে কাঠের মানে টেবিলে কি দরকার, আমরা নিচে মাটিতে বসবো। এইসব আসবাবপত্র যত কম ব্যবহার করা যায় ততই পৃথিবী ভালো থাকে, যত আসবাবপত্র ব্যবহার করবো ততই পৃথিবী খারাপের দিকে, জঞ্জাল বাড়বে। মানে এগুলো তো শক্তি ক্ষয় হয়, গাছের ক্ষয় হয়, পরিবেশের ক্ষতি হয়। তাহলে এই সচেতনতা বাড়তে বাড়তে একটা পর্যায়ে আপনি চলে যাবেন 3000 বছর আগে, মহাবীর কিংবা গৌতম বুদ্ধ, হ্যাঁ, তারা একটা পিঁপড়া কেউ মারেনি, ঝাড়ু দিয়ে দিয়ে যাইত, তাদের হাতে সবসময় ঝাড়ু থাকতো, বন্ধ করে যায়, ঝাড়ু দিয়ে দিয়ে সে হাঁটতো যাতে তার পায়ের নিচে করে একটা পিঁপড়াও মারা না যায়। তাহলে এখন তো পৃথিবী আবার সেই জায়গায় আসতেছে বাধ্য হয়ে, যখন প্রাণের বিলোপ ঘটতেছে, যখন পৃথিবীতে সব প্রাণেরই বেঁচে থাকার জন্য কঠিন হয়ে যেতেছে, পরিবেশ এতটা মানে নষ্ট হয়েছে, তখন আবার মানুষ ভাবতেছে যে আবার কিভাবে সব প্রাণকে ফিরে আনা যায়। জীববৈচিত্র্য ছাড়া তো মানুষ একা থাকতে পারবে না, হ্যাঁ, কোটি কোটি প্রাণী থাকলেই তখন মানুষ নামের জীবটা সতেজ সচিব থাকবে। একটা প্রাণী মারা গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, মানে মানুষের একটা মানে বেঁচে থাকার একটা বন্ধু হারায় গেল, অবলম্বন হারায় গেল। তো এগুলো তো সব ভাবনার বিষয়। তো একটা সাহিত্যে তো আপনি এরকম আনতে পারেন যে এখানে খালি মানে খাওয়া দাওয়া, খালি খায়, মানে জবাই করে আর খায়, বা বলি দেয় আর খায়। আবার একটা সাহিত্য পড়ে তো এমনও মনে হইতে পারে যে না, সে কিছু খায় না। এই যে এই বছর যে
নোবেল পুরস্কার পেল সাহিত্য, জাপানের মেয়েটার নাম মহিলাটার নাম দিল কি, সে কিন্তু ভেজিটেরিয়ান এবং এই ভেজিটেরিয়ান যে সে তার লেখাটাও কিন্তু ওইটা নিয়ে ক্ষুধা, হ্যাঁ ওইটা নিয়ে। তাহলে এগুলো বর্তমান পৃথিবীর ক্রাইসিস। ওই যে লিখতেছে ওই লেখাটার ভিতর রাজনীতি আছে না? তো রাজনীতির বাইরে আসলে কিছুই নাই। হ্যাঁ, যে আমি মদ খাওয়া বৈধ মনে করি, হ্যাঁ, এবং সেটা পক্ষে আমি লিখতেছি, এইটাও তো আমি একটা পরোক্ষভাবে রাজনীতি করছি, তাই না? শরৎচন্দ্র যে মানে উপন্যাসটা লেখলো ইয়ে কি জানে দেবদাস, দেবদাস মানে পার্বতী প্রেমে ছেঁকা খায় শেষে মদ খাইতে খাইতে সে মারা গেল। এটা তো এই সময় হলে হয়তো সে ইয়াবা খাইতে খাইতে মারা যেতে বা মানে অন্য একটা ড্রাগস ব্যবহার করতো, হ্যাঁ, কিংবা সে যদি অন্য ধর্মের যে মাদক গ্রহণ করে না, হ্যাঁ, ধার্মিক, হ্যাঁ, তো সে তার প্রেমিকাকে না পায়া সে না খায়া মারা গেছে, হ্যাঁ, কিংবা বিষ খায়া মারা গেছে, হইতে পারতো না? তো এই যে সে যে এখানে তার মদ নিয়ে আসলো, এটার পেছনে তো একটা রাজনীতি আছে, তার একটা নিজস্ব দর্শন আছে, হ্যাঁ। তো নায়ককে কি খাওয়াবে কি খাওয়াবে না, হ্যাঁ, কি কোন কাপড় পরাবে কোন কাপড় পরাবে না, এটা তো লেখক লিখতে বসার আগেই ভাইবারে যে তার শ্রেণী চরিত্রটা কি হবে, তার মানে অভ্যাস রুচি কি হবে, সে কোন জায়গাটাতে আকর্ষণীয় হবে, কোন জায়গাটাতে তার ফল থাকবে, কোন জায়গাটা তার আত্মঘাতী হবে। এগুলো তো একটা ছক তৈরি করে নিয়ে একজন লেখক লেখে, যখন একটা বড় প্ল্যাটফর্মে একটা কিছু লেখে, যাই লেখে, মানে একটা বাক্য হইলেও সেই বাক্যটার ভিতরে রাজনীতি থাকে, এবং একটা শব্দ হইলেও, একটা উ হইলেও উটা কোথায় ব্যবহার করবে, হাসিটা কোথায় আসবে, কোথায় কান্নাটা আনবে, এটা তো মানে এক একজনের কাছে একটা জিনিস ভ্যারি করে। কোনো খুব করুণ দৃশ্য দেখে একদল মানুষ হাসে দেয়, আবার খুব হাসির দৃশ্য দেখে একদল মানুষ কান্দে দেয়। হ্যাঁ, আপনি দেখবেন যে মানে কি জানি বলে ওই চলচ্চিত্র শিল্পীটার নাম কি, চার্লি চ্যাপলিন মানে বলে যে সে কৌতুক অভিনেতা সর্বকাল। চার্লি চ্যাপলিন হচ্ছে একজন বিপ্লবী মানুষ, সে শ্রমিক শ্রেণীর দুঃখ কষ্ট নিয়ে ফিল্ম বানাইত। এগুলো মধ্যবিত্ত উচ্চবিত্তরা মনে করতো যে হাসি ঠাট্টার কোনো ব্যাপার, শ্রমিকরা কাজ করে বের হয়ে আসা, হ্যাঁ, হুমড়ি খায় তার সিনেমা দেখতো যে তার কষ্টটা, হ্যাঁ, দেখেন এত ক্ষুধা লাগছে, মানে কিচ্ছু নাই খাবার, শেষে তার জুতা জাল দেয়া খাইতেছে। এটা তো শ্রমিকের কষ্ট, একজন মানে মানে নিপীড়িত মানুষের কষ্ট। কিন্তু অন্যরা কিন্তু এটা হাসতেছে, কিন্তু যে শ্রমিক দেখতেছে সে কিন্তু মানে তার অন্তর জ্বলে যেতেছে, ফাইটে যেতেছে, সে বিদ্রোহী করতেছে। এটা একটা সময় পরে আমেরিকার সরকার বুঝতে পারে তাকে আর আমেরিকায় ঢুকতে দেয় না, ইংল্যান্ড আসছিল যে আর ঢুকতে দেয় না। তার মানে প্রতিটা জিনিসেই কিন্তু রাজনীতি আছে। এই যে সরকার চায়, এক এক সরকার এসে এক এক রকম সিনেমা বানাইতে চায়, টাকা পয়সা দেয়, এটা রাজনীতি। হ্যাঁ, এখন ওই টাকা দিয়ে সিনেমার মেকার বলতেছে যে না আমি তো আওয়ামী লীগ করতাম না, আমি তো বিএনপি করতাম না, তো সেটা করতিটা কি, তাহলে তোর টাকাটা দিছে কে, সরকার এমনি দিছে? তুই নিঃসন্দেহে করতি, এবং করতে যে সেটা স্বীকার করার মতো সচ্ছল না। এটাও একটা রাজনীতি, যে মানে মিথ্যা দিয়ে সত্যকে ঢাইকা রাখা, মানুষকে বিভ্রান্ত করা। ফলে একজন লেখককে আসলে এত বেশি মানে ঝুঁকি নিয়ে লিখতে হয় তার প্রতিটা শব্দ। হ্যাঁ, মানে একটা শব্দ তার 100 বছর পরেও প্রশ্নের মুখে পড়তে পারে, 1000 বছর পরেও, 2000 বছর পরেও একজন লেখকের একটা শব্দ, একটা বাক্য প্রশ্নের মুখে পড়তে পারে। কিংবা অবহেলিত ছিল 1000 বছর, 2000 বছর, এখন আবার 2500 বছর আগে সেই সাফল্য কবিতাগুলো, হ্যাঁ, সেই মানে গ্রীসের যে প্রাচীন নারী কবি, তার কবিতাগুলো নতুন করে আবার অনুদিত হয়ে সারা পৃথিবীতে ছড়ায় যাচ্ছে। কাজে একজন লেখকের একটা লেখা, এটা হচ্ছে মানে স্বয়ং একটা দলিল, শক্তিশালী দলিল। সেই দলিলে কি আছে না আছে আপনি সেটাকে গোপন করতে পারবেন। আপনি লিখে ছেড়ে দিলেন, বন্দুকের নল বেড়ে চলে গেছে, এরপরে মূল্যায়ন করার দায়িত্ব আমি পাঠকের। হ্যাঁ, তো পাঠক হিসেবে আমি দেখব যে কতটা আমার সাথে যায়। প্রত্যেকটা পাঠকই আলাদা আলাদা করে দেখবে যে কতটা তার সাথে যায়, কতটা তার স্বপ্ন কল্পনার সাথে যায়, কতটা তাকে আলোড়িত করতে পারছে, কতটা তাকে মানে বিপদগামী করছে। এটা কিন্তু এক একজন পাঠক এক একভাবে দেখতে থাকবে।
তো এবং এক এক পাঠকের যেহেতু অভ্যাস রুচি আলাদা, একটা শব্দই 10 জন পাঠকের কাছে 10 রকম আলোড়ন তুলবে। কারণ তার শিক্ষা একটা শব্দ নিয়ে, ধরেন যে মানে যে কোনো একটা শব্দ, যে একদম নিরীহ একটা শব্দ, এই নিরীহ শব্দটারই কিন্তু আপনার পরিবারে একরকম অর্থ, আমার পরিবারে আরেক রকম অর্থ, ওনার পরিবারে আরেক রকম অর্থ। ফলে এটার মানে এই শব্দটার যে অভিজ্ঞতা এক একজন পাঠকের কাছে, একটা পরিবারের কাছে আলাদা আলাদা হবে। তবে কিছু অভিজ্ঞতা আছে যেটা হচ্ছে শাশ্বত, চিরকালীন। কিছু অনুভূতি আছে, সেই অনুভূতি নিয়ে যারা কাজ করেন তারা আবার অনেক ক্ষেত্রে বেঁচে যান। যেমন অনেক কবি প্রেমের কবিতা লেখে, অনেক গায়ক প্রেমের গান লেখে। তো প্রেম তো একটা মানে নৈমিত্তিক বিষয়, একেবারে প্রত্যেকটা প্রাণী প্রেমে পড়ে। একটা বক, চিল থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণী প্রেমে পড়ে। বলে প্রেমের যে একেবারে গহীন অনুভূতিগুলো, সেগুলো হচ্ছে যে প্রাণ নিরপেক্ষভাবেই সমান সংবেদনশীল। কিন্তু প্রেমের যে প্রকাশ, মানে অপর পক্ষের কাছে কি চাওয়া এবং অপর পক্ষকে কি দেওয়া, এই যে দেওয়া এবং চাওয়া, এই দুইটা কিন্তু প্রশ্নটা রাজনীতি। তো যাই হোক, শব্দ নিয়ে, ভাষা নিয়ে রাজনীতি চলবে। এখন পৃথিবীতে আরো বড় রাজনীতি চলছে। চেষ্টা করা হচ্ছে পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষাকে ধীরে ধীরে নাই করে দিয়ে একটা ভাষা তৈরি করা, একটা ভাষাই থাকবে। হ্যাঁ, এবং এটা মানে যদি খুব বেশি দিন পৃথিবী থাকে তাহলে একটা ভাষা তৈরি হইতে পারে। এটা কলিম খান যদি আপনারা পড়ে থাকেন তাহলে ওই যে পরম ভাষা নামে তার একটা বই আছে। হ্যাঁ, এই বিষয়ে নোম চমস্কিও লেখছে, আরও অনেকেই কাজ করছে যে ভাষা মানে কালক্রমে একটা হয়ে যেতে পারে পৃথিবীর সব ভাষাগুলো। সেটা হচ্ছে দীর্ঘ বিবর্তনের ফলে হতে পারে। আবার এই সাম্রাজ্যবাদী একটা ছক আছে যে ইংরেজি ভাষাটাকে সেন্টারে রেখে সব ভাষাকে এটার মানে অধীন করে, রিলেট করে, মানে সেটাকেই প্রধান করে ফেলা। যে কারণে আপনি দেখবেন যে ইনস্টিটিউট শব্দটার কোনো বাংলা অনুবাদ করার চেষ্টা করা হয়, ইনস্টিটিউট থাকে। এরকম অনেক কিছু মানে ঢুকাই দেওয়া হয়েছে, যেটা ইরান, তুরান, আরব, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকা নির্বিশেষে পৃথিবীর সব জায়গায় তারা মানে একটা শব্দই মানে ইউজ করতে বাধ্য করা হচ্ছে। এবং অনলাইনটা বর্তমানে খুব শক্তিশালী মাধ্যম, যেহেতু অনলাইনটা আবার সব জায়গায় একটা মানে চরম নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারতেছে আর কি, যে একটা শব্দ, ওই শব্দটাই আপনি ইউজ করবেন। হ্যাঁ, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, এটা ফেসবুক, অনলাইনে মানে এই ফরম্যাটটা চালু হয়ে গেছে। তো তারা চেষ্টা করছে যে এই পৃথিবী থেকে এত ভাষার যে বৈচিত্র্য, এগুলোকে তারা ঝামেলা মনে করে। পুঁজিবাদের একটা বড় বিষয় হচ্ছে কি জানেন, তারা একটা শব্দ একটা অর্থে ব্যবহার করতে চায়, তাতে এই জিনিসটা বিক্রি করতে সুবিধা হয়, বেচার সুবিধা হয়, ব্র্যান্ডিং করতে সুবিধা হয়। পরিষ্কারভাবে বলবে, ব্র্যান্ডিং করলে বিক্রি বেশি হয়। পানিটাকে পানি বলতে চায়, জল শব্দটা রাখতে চায় না, এরকম আর কি। কিংবা জল রাখতে চায়, পানিটা রাখতে চায় না। তো কিন্তু মানুষের ভাষা হচ্ছে বৈচিত্র্যময়, বাংলা ভাষা হচ্ছে বৈচিত্র্যময়। পৃথিবীর খুব বেসিক কয়েকটা ভাষার মধ্যে বাংলা ভাষা একটা। বাংলা ভাষার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একটা শব্দ অনেক অর্থে ব্যবহৃত, অনেক। কোনো কোনো শব্দ আছে 100 অর্থ মানে বা তার চেয়ে বেশি অর্থ ব্যবহার করা হয়। কিন্তু এটাকে এখন মানে জটিলতা তৈরি করা হচ্ছে। যেমন বল, এই শব্দটা মানে অনেকগুলো অর্থ আছে না, ব্যবহার নির্বিশেষে বোঝা যায় যে অর্থটা এটা মানে বল, বলা, হ্যাঁ, আবার ফুটবল, হ্যাঁ, আবার বল মানে শক্তি, এরকম গো, গ ওকার গো, গো এর অনেক অর্থ আছে, গরু বোঝায়, হ্যাঁ, অনেক কিছু বোঝায়, অনেকগুলো অর্থ আছে। তো যাই হোক, তো স্বতঃস্ফূর্ত যে ভাষা, সেই ভাষাটা হচ্ছে জীবন্ত, প্রাণবন্ত। আর যখন ফরম্যাটেড ভাষা, সেই ভাষা আসলে মৃত, এবং সেই ভাষা দীর্ঘদিন টিকে না। ভাষা কারো একক চেষ্টায় হয় না, যে বাংলা একাডেমি চেষ্টা করছে বানান চেঞ্জ করে দেওয়ার, বাক্য চেঞ্জ করে দেওয়ার। হ্যাঁ, এইগুলো হচ্ছে একটা বিভ্রান্তি তৈরি করা, এবং মানে কোটি কোটি টাকার বাণিজ্য আছে পিছনে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যখন নামকরণ করা হলো, যে আন্তর্জাতিক বিমানবন্দর 1400 কোটি টাকার নগদ খরচ হয়েছে খালি কাগজপত্র চেঞ্জ করা। পরে সারা দুনিয়ার দূতাবাসগুলোতে এগুলো চেঞ্জ করতে মেলা টাকার বাণিজ্য, মানে এগুলো বাণিজ্য আছে। ঢাকা শব্দটার বানান যখন চেঞ্জ করা হলো এরকম একটা বাণিজ্য আছে। একই রকমভাবে মানে বাড়ি আগে দীর্ঘ ইকার দিয়ে লেখা হয়তো এখন হ্রস্ব ইকার দিয়ে লেখা হয়। হ্যাঁ, ঈদ বানান চেঞ্জ করা হচ্ছে। এগুলো সবই রাজনৈতিক, এগুলো সবই রাজনৈতিক। এগুলোর আলাদা আলাদা রাজনীতি আছে, আলাদা আলাদাভাবে এগুলো নিয়ে আলোচনা করলে অনেক বড় আলোচনা হয়ে যাবে। তো সেই বড় আলোচনায় যাচ্ছি না। শেষ পর্যন্ত শুধু একটা কথাই বলবো যে আমরা যারা শব্দের কারিগর, শব্দ নিয়ে যারা কাজ কারবার করি, হ্যাঁ, তাদের শব্দ ব্যবহার করার ক্ষেত্রে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। হ্যাঁ, না বুঝে কোনো শব্দ ব্যবহার না করাই ভালো, কারণ সেই শব্দটা আপনারই বিপক্ষে যেতে পারে কিংবা মানুষের বিপক্ষে যেতে পারে। হ্যাঁ, তো এই শব্দের ব্যাপারে চুজি মানুষ আমাদের সমাজে খুব কম আছে। লেখক তো আরো কম। লেখকরাও দেখি যে মানে বেপরোয়া ভাবে মানে শব্দের ব্যবহার করে, না বুঝছেই শব্দের ব্যবহার করে। হ্যাঁ, আবার তাদের ভুলগুলো ধরলে তারা ব্লক টপ মেরে দেয়। হ্যাঁ, মানে খুব অদ্ভুত একটা বিষয় যে আমাদের যে একাডেমি আছে, আমাদের যে রাষ্ট্র আছে, আমাদের যে লেখক সমাজ আছে, আমাদের যে মিডিয়া আছে, সব কিছু মিলে মানে একটা চক্রান্তই চলছে। সেটা হচ্ছে যে মানুষের ভাষাগত একটা জটিলতা তৈরি করা, মানুষকে ভাষাগতভাবে মূর্খ করে রাখা, যাতে তারা কমিউনিকেট করতে না পারে, নিজের ভাষাটা প্রকাশ করতে না পারে, বলতে না পারে। এই জন্য নানান রকম ছলছাতুরি, নানান রকম একাডেমি, নানান রকম শাসন অনুশাসন এগুলো জারি করা আছে। এবং ভাষা শিক্ষা নামে যেটা আমাদের দেশে প্রচলিত আছে, এটা ভাষা শেখার জন্য অত্যন্ত নেগেটিভ একটা বিষয়। সারা জীবন ওইসব বই পড়ে আপনি ভাষা শিখতে পারবেন। এটা আমার কাছে মনে হয় যে সাম্রাজ্যবাদী চক্রান্ত। হ্যাঁ, পৃথিবীতে গরিব দেশ যেগুলো আছে, এই দেশগুলোর মানুষকে মূর্খ বানায় রাখে, এরা যেন শ্রমিক থাকে। ওরা ইউরোপে মানে দাস হিসাবে যাবে, শ্রমিক হিসাবে যাওয়া মানে দাস হিসাবে যাওয়া, এটা একটা আধুনিক দাসত্ব। হ্যাঁ, তো মানুষকে দাস বানায় রাখতে গেলে তার ভাষার উপর মানে দখলটা কমাইতে হবে, তার বলার ক্ষমতা, তার চলার ক্ষমতা, তার শরীরের সমস্ত ভিটামিন নষ্ট করে দিতে হবে। ফলে ফুড পলিটিক্স চলবে। জানেন যে এখন যে খাদ্য, হ্যাঁ, এটা কিন্তু একটা খাদ্য রাজনীতির মানে বিশ্ব রাজনীতির একটা অংশ। যে আপনাকে দিয়ে এখন পচা খাবার, মানে পচা খাবার বলতে কি, যে পোলট্রি ফার্ম, পোলট্রির মুরগি, হ্যাঁ, এটা কি বলে, পাঙ্গাস মাছ প্রোডাক্টগুলো তো এইগুলো সব খাওয়ানো হবে। আপনি যে ওষুধটা কিনবেন, সেই ওষুধটা এমনভাবে অ্যাসেম্বলিং করা যে ওষুধটা খাবেন আপনার একটু শান্তি লাগবে, কিন্তু রোগটা ভালো হবে না। কিন্তু এই ওষুধটা খায় পরে আরো 10টা রোগের আমদানি হবে আপনার শরীরে। হ্যাঁ, এবং পরে ক্রনিক ডিজিজ হবে আপনার। পরে দেখবেন যে রোগ আপনার 30টা করে 40টা করে ট্যাবলেট খাইতে হচ্ছে, বাক্স লয়ে ঘুরতে হয়, কিন্তু আপনি রোগ মুক্ত হবেন না। কিন্তু রোগ মুক্ত হওয়ার একটাই পথ, এটা হচ্ছে আপনার হ্যাঁ মৃত্যু। না না না, রোগ মুক্ত। আপনি জীবিত থাকার পথ বলি নেই। রোগ মুক্ত থাকার পথ কি? আপনি মানে ভালো পানি খাবেন, আপনি বিষ মুক্ত খাবার খাবেন, বাস আপনি রোগ মুক্ত থাকবেন। এখন তো পৃথিবীতে এখন আপনাকে তো আপনার পাইতেও তো অসুবিধা। অর্গানিক খাবার নামে এই যে এটা পুঁজিবাদী শব্দ, এটা একটা রাজনৈতিক, মানে খাবার সবই তো অর্গানিক। এখন তুমি বিষ ছাইরা দিছো মার্কেটে, ছাইরা দিয়ে আবার রিপ্রেজেন্টেটিভ পাঠাইছো, রাষ্ট্রে পাঠাইছো যে তুমি খ্যাত বিষ দাও, তাহলে ফুক কম হইব। হ্যাঁ, তুমি সার পাঠাইছো, পাঠাইয়া তুমি খাবারগুলোরে বিষাক্ত বানাইছো, বানায় আবার তুমি নিজে দেখতেছো যে খায়া মানুষ মরতেছে, তুমি ভালো থাকার জন্য আবার আলাদা একটা ফার্ম করছো, সেখানে বিষ না দিয়া খাবার। এটা অর্গানিক, এটা অর্গানিক, এটা তো দাম ব্যবহার করে। তাহলে অর্গানিক তো সবই। তো অর্গানিকটাকে তুমি নষ্ট করছো, নষ্ট করে নিজের জন্য আবার আলাদা ব্যবস্থা। এইটাই রাজনীতি। আপনার মুখ দিয়ে আপনার বিপক্ষের কথাটা বলানো হচ্ছে, আপনার মুখ দিয়ে আপনিই বলছেন, কিন্তু আপনার বিপক্ষের কথাটা আপনার মানে মা চাচি দাদা দাদি এরা যে পদ্ধতিতে চাষ করতো, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। সেই পদ্ধতিটা আপনাকে এসে মানে ভুলাইয়া দিছে,
ভুলাইয়া দিয়ে এখন আবার আরেকটা শব্দ নিয়ে এসে অর্গানিক মানে ফুড। তো অর্গানিক ফুড তো সবাই খাইছে। তো আপনি সেই জায়গাটার থেকে কে মানে মানুষকে বিচ্যুত করলো? ভাষার রাজনীতিটা এইখানেই বিচ্যুত করছে তো তারাই, এই পুঁজিপতিরাই। আজকে 50-60 বছর 70 বছর আগে বিষ আসছে, সার আসছে, এর আগে তো এগুলো ছিল না। মানুষ গোবর দিছে, ছাই দিছে। তাহলে আপনাকে আপনার ভাষাটা ভুলাই দেওয়া হবে। ভুলাই দেয়া আপনি আধা বাংলা আধা ইংরেজি বাংলিশ বলবেন, আপনি নিজের ভাষা জানবেন না। পরে আপনার সামনে ফোক গান নিয়ে আসা হবে, যে এখন ফোক গান গাইবেন, হ্যাঁ বাংলিশ ভাষায় বলবে তাদের মতো করে। ওই ফোক গান শুনে কেন আমার সংস্কৃতি আমি দেখতেছি। তো এটা আমার মানে ফোক গান তো আপনার এই মানে আধুনিক মঞ্চে, এই ঝাক্কাস মঞ্চে দেখার কথা না। এটা তো মাঠে ঘাটে পথে ঘাটে, এটার মধ্যেই আমরা সারাক্ষণ রয়েছি। হ্যাঁ, কৃষক গান গাইতেছে, মিশ্র প্রতিক্রিয়া চলে আসছে, ব্র্যান্ড মানে ব্র্যান্ড। এখন আপনি আধুনিক হয়ে গেছেন। মানুষকে এইটাই হচ্ছে, মূল থেকে বিচ্ছিন্ন করাই হচ্ছে এই পুঁজিবাদের কাজ। আগে তাকে মূল থেকে বিচ্ছিন্ন করা হবে, তার ভাষা থেকে বিচ্ছিন্ন করা হবে, তার কৃষি থেকে বিচ্ছিন্ন করা হবে, তার সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করা হবে। তারপরে কিছু ট্যাবলেট খাওয়ানো হইব যে এটা হচ্ছে ফোক গান, এটা হচ্ছে লোকসঙ্গীত, এটা হচ্ছে লোক সাহিত্য। হ্যাঁ, এগুলো তুমি দেখো, দেখা দেশপ্রেম জাহির করো, তুমি মানে জয় বাংলা বা জিন্দাবাদ যেটা কর কও। মানুষকে এইভাবে নিজের যে মূল, নিজের যে যাত্রা, মানুষের তো একটা দীর্ঘ যাত্রা। আমরা কি করি, মানুষের এটাকে রিলে রেস বলে, যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন পরম্পরায় কৃষিতে যে জ্ঞান সেটা প্রয়োগ করে আসছে। এবার কৃষকের যে 1000 বছরের জ্ঞান সেটা মানুষকে ভুলাই দেওয়া হয়েছে। বলা হয়েছে তুমি যে পদ্ধতিতে কৃষি করতেছো এটা ভুল, তুমি আরো বেশি ধান পাও, হাইব্রিড বীজ নাও। কারণ হাইব্রিড বীজ নিয়ে দেখা যায় এই বীজ থেকে আর ধান হয় না। এখন মানে 3 কেজি ধানের বীজ কিনলে লাগে 2000 টাকা। ওইটা দিলে আবার বেশি করে পানি লাগে, বেশি করে সার লাগে, বেশি করে বিষ লাগে। তো মানুষ আটকে গেছে, তার জমির উর্বরা শক্তিও কমে গেছে এই বিষ দিতে দিতে। বিষে তো পোকামাকড় শেষ হয়ে গেছে। তাহলে আপনাকে মূল থেকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করায়া তারপরে আবার তারা অর্গানিক ফুডের বানিয়ে লয়ে আইছে। হেরাই প্রজেক্ট লয়ে আইছে যে অর্গানিক কৃষি করো, অর্গানিক কৃষি করো। হ্যাঁ, তোমাকে প্রণোদনা দেওয়া হবে, মানে তোমার দাস বানানো হবে। তোমার জমি, তোমার শ্রম, আমি বীজ দিমু, হ্যাঁ আমি অন্যান্য সাপোর্ট গুলা দিমু, এটি আবার আমি কিনে নেব। তুমি আবার এটি খাইতেও পারতাম, পরে আবার আমার কাছ থেকে ডাবল দামে কিনে। হ্যাঁ, আবার কাছ থেকে ডাবল না, কয়েক গুণ বেশি দাম। তার মানে মানুষকে দিয়ে মানুষের কবর রচনা করা হয়েছে। সেই কবরটাকে যদি আমরা চিনতে না পারি, বুঝতে না পারি, তাহলে লেখক হিসেবে ব্যর্থ। আজকের লেখকের কিন্তু এই ক্রাইসিস গুলো উঠে আসা উচিত, তার কবিতায়, তার সাহিত্যে উঠে আসা উচিত। হ্যাঁ, এইটাই জীবনের ক্রাইসিস। আমি আপনার কথা একটু ইন্টারফেয়ার করতে চাই, আমি আমার কথা শেষ করে ফেলি। যাই হোক, মুক্ত আলোচনা। এই সবকিছুই হচ্ছে আসলে মানে বৃহত্তর যে রাজনীতি, যে রাজনীতি এই 300-400 বছরে এই পুঁজিবাদ নির্মাণ করছে, যে ভাষা নির্মাণ করছে, সেই ভাষার অভিঘাত হচ্ছে মানুষ তার জায়গা থেকে উচ্ছেদ হয়ে গেছে। এখন তার জায়গাগুলো একটু একটু করে ফুটেজ দেখানো হয়, স্বপ্ন দেখানো, ওইদিকে যাও, যেতে চাইলে তোমাকে এত টাকা দেব। এবং আরেকটা স্বপ্ন দেখানো হয় যে এই পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, আর সামনে 70-80 বছর পরে পৃথিবী থাকবে না, মঙ্গল গ্রহে বা অন্য গ্রহে যেতে হবে। ওই গ্রহে একটু জায়গা কিনে রাখো। পাগলের মতো পৃথিবীর বিলিয়নাররা মঙ্গল গ্রহে জায়গা কিনে রাখছে। উৎসাহিত বুঝতে পারছেন? মানুষের সংস্কৃতি, মানুষের ভাষা, মানুষের কৃষ্টি, সব প্রশ্ন এক জায়গায় এবং সব শত্রু এক জায়গায়। কিন্তু মানুষ বিচ্ছিন্ন। মানুষ মনে করতেছে ও আমার শত্রু, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, এগুলা সব আমার শত্রু। ফাইনাল যে শত্রু, সেই শত্রুর দিকে তার তাকানোর সুযোগ নেই। কারণ তারা তো ব্যস্ত রাখা হয়েছে পারস্পরিক কিলাকিলি মারামারিতে, তাকে ব্যস্ত রাখা হয়েছে অন্য কিছুতে। মানুষকে বিকৃত যৌন চেতনা দেওয়া হয়েছে। যৌনতা তো খুব স্বাভাবিক বিষয়, যৌনতা খুব স্বাভাবিক বিষয়। এটা নিয়ে তো অত টেনশনের কিছু নেই, অত হাহাকারের কিছু নেই, এটা স্বাভাবিক বিষয়। ওটাকে নিষিদ্ধ বলা হয়েছে। আবার যৌন ছবি দেওয়া হচ্ছে, যৌন ভিডিও দেওয়া হচ্ছে, আবার মানে পয়সা দেওয়া যৌন কর্ম যে সংস্কৃতি ওই জায়গায় নেওয়া হয়েছে। হ্যাঁ, সবকিছুই বিকৃত করে ফেলা হয়েছে। ধর্ম, সংস্কৃতি, মানে অভ্যাস, চর্চা, সবকিছুর থেকে মানুষের যে নিজস্ব জ্ঞান, যেটা 1000 বছর ধরে মানুষ অর্জন করছে, যে সমাজটা নির্মাণ করছে, সেই সমাজটা ভেঙে টুকরা টুকরা করে ফেলছে। আজকে সমাজ বলে আর কিছু নেই। আজকে যা আছে সব ব্র্যাকেট বন্ধু। আওয়ামী লীগ, বিএনপি,
এ জামাত। কালচার ও আনকালচার, এ হইল মানে এই পন্থী ও ওই পন্থী, সব কিছু বানায় মানুষের বিচ্ছিন্ন করে আরামসে তারা মানে পুঁজির দৌরাত্ম্য চালাইতেছে। এবং সমস্ত রাজনীতির উদ্দেশ্য হচ্ছে মাল কামানো, এবং সমস্ত মাল কামানোর লোকগুলো সারা দুনিয়াতে এক। এদের আলাদা কোনো ধর্ম নাই, এদের আলাদা কোনো মানে ব্যবস্থা নেই, সব এক। 664 জন যে মানে পলাইছিল গিয়ে ক্যান্টনমেন্টে, এগুলো ছেড়ে দিছে তো বিএনপি জামাত বা যারা জয়ী হয়েছে তারাই তো ছেড়ে দিছে, সেনাবাহিনী তো ছেড়ে দিছে মেইন কালপিটদের। কেন ছেড়ে দিছে? এই কালপিটরা আবার ওই কালপিটদের দোস্ত কিংবা আত্মীয়, আর সরাসরি আত্মীয়, তারা ভাগ বাটোয়ারা পাইছে। আর এখানে মাঠে আপনারা একজনের বাড়িতে আরেকজন আগুন লাগাইতেছেন, একজন মামলা করতেছেন, মানে আপনার শান্তির সংসার, আমাদের শান্তির সংসার, ঘর, আমাদের বন্ধুত্ব পিছে দিয়ে তারা কিন্তু ঠিক আছে, একটাও মামলা হয় নাই অরিজিনাল ক্রিমিনাল যে অমুক এত বিলিয়ন ডলার করছে, এদের বিরুদ্ধে কোনো কিছু নাই, এরাতে কিচ্ছু হবে না। ফলে আপনাকে ওই জায়গায় ব্যস্ত রাখা হবে, আপনাকে আপনার ভাইয়ের বিরুদ্ধে লাগাই দেওয়া হবে। এটাই হচ্ছে ভাষাগত রাজনীতি দিয়ে, কারণ আপনি হচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, আপনি হচ্ছেন ইসলামী মূল্যবোধের বিপক্ষে। একটা শব্দ তৈরি হয়েছে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত। ধর্মীয় অনুভূতিতে একজনের একরকম, কোন জায়গায় যে কার অনুভূতিতে কোন সময় আঘাত লাগিয়ে বসছে, কোন সময় যে কতল করে আছে জানা না, খালি কইলেই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে। তাহলে রাষ্ট্র মানে আর্মি পুলিশ সব ঠান্ডা, হ্যাঁ, আদালত পর্যন্ত ঠান্ডা, আইন আদালত কিচ্ছু নাই। তাহলে আপনাকে আমাকে মানে নানান রকম মাদকে আসক্ত করা হয়েছে। এই মানে যে শব্দগুলো, মুক্তিযুদ্ধের চেতনা, এই যে গণতন্ত্র, সমাজতন্ত্র, এই ইসলামী মূল্যবোধ, এগুলো এক একটা মাদক। এই মাদকগুলো খাওয়ায় মানুষের উন্মাদ বানায় ফেলা হয়েছে। ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা তৈরি করা হয়েছে, বোনের সাথে বোনের শত্রুতা তৈরি করা হয়েছে। আজকে প্রত্যেকটা পরিবারে জমি নিয়ে মামলা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাই বোনের দ্বন্দ্ব। তো এই সমাজটা কি মানুষের হয়েছে? 50 বছর আগের যে সমাজটা, তখনও সমাজ টিকে ছিল, রাষ্ট্র দুর্বল ছিল। তখন পর্যন্ত কিন্তু মানে পরিবারগুলোর অবস্থা এরকম ছিল না, ভাই ভাইয়ের হন্তারক হয়নি, খুব ব্যতিক্রম কিছু ঘটনা ছিল। এখন সারা দুনিয়াতেই এই অবস্থা, বাপ সন্তানকে মেরে ফেলতেছে, সন্তান ইয়েকে মেরে ফেলতেছে। এটা হচ্ছে সবকিছুই এমন ভাষা, এমন পরিভাষা তৈরি করা হয়েছে, এমন ভাষাগত সাহিত্য তৈরি করা হয়েছে, সংস্কৃতি নির্মাণ করা হয়েছে, যে সংস্কৃতি মানুষকে তার মূল থেকে উচ্ছেদ করে দিচ্ছে। হ্যাঁ, এই জন্যই লালনের একটা গান আছে, যে গানটা মানে আমাদের গাওয়া উচিত। হ্যাঁ, 2-1 বার হইলেও, মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। ধন্যবাদ। ফিনিশ করে দে।